টিউ ছোট একটা কাজ করো তো বাবু, তোমার ফেসবুকে যায় আমাদের পেজ আদতে স্ট্রিমিংয়ে দেখা যায় কিনা, নতুন দিলাম। আচ্ছা, আপনারা সবাই আছেন তো? জি স্যার আছি। জি স্যার সবাই আছি। আচ্ছা, ওমর ফারুক জি আপনি স্যার আছি। ওমর ফারুক আপনি কিছু বলবেন? আচ্ছা, তৌরাত ইসলাম আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। না স্যার আছি, এটা এটা এর জন্য হাত তুলছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখন রেজ করতে বলবো আপনি শুধু তখন হ্যান্ড রেজ করবেন আপনারা, ঠিক আছে? এখন কি কারো কোনো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যান্ড ডাউন করেন। আর আমি এখন ক্লাসে চলে যাচ্ছি, যে আমাদের যে পর্যায়ে ছিলাম আমরা, হাইট ওয়েটের যে বিষয়টা, এটা আমরা ফিক্সড করে দিতে পারি, মিনিমাম ম্যাক্সিমাম এগুলো করে দিতে পারি। আচ্ছা, তো এখন যে একটা প্রপার্টি ইউজ করব সেটা হচ্ছে ফ্লট। আমরা কিভাবে একটা সেকশন আরেকটা সেকশনের পাশে নিয়ে যেতে পারি সেটা প্র্যাকটিক্যালি দেখব। তো তার জন্য ফার্স্টে এখানে আমি কন্টেন্টের পরিমাণ একটু কম করে দিই, এটা লিখে দিই যে ফার্স্ট ডিভ, আর পরেরটা হচ্ছে সেকেন্ড ডিভ। আচ্ছা, এখন এই দুইটা সেকশন আমরা ব্রাউজারে যদি ওপেন করি তাহলে দেখতে পাবো এমন। আচ্ছা, তার জন্য একটা কাজ করি, আমাদের এই প্রপার্টিগুলো আর এখন দরকার নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে থাকবে। তো যখন এইভাবে লিখবো তখন এটা 100% ওয়াইড হিসেবে আসবে। তো এখন আমি চাচ্ছি যে পাশাপাশি কিভাবে আনতে পারি, তাই না? তো পাশাপাশি আনার জন্য আমাদের যে একটা প্রপার্টি আছে সিএসএস এ, সেটা হচ্ছে ফ্লট। ফ্লট লেফট যখন আমি দিয়ে দিচ্ছি, এই দুইটাই পাশাপাশি আনতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি ফ্লট লেফট করে দিলাম, তাহলে হবে কি দুইটা পাশাপাশি চলে আসবে, ঠিক আছে? তো ডিফল্ট ভাবে এখানে র্যাপ করে রাখছে, আমার যে টেক্সটটুকু সম্পূর্ণ জায়গা আসলে নেইনি। চাইলে আমি এখন এই ওয়াইড এর পরিমাণ ইনক্রিজ বা ডিক্রিজ এগুলো কন্ট্রোল করতে পারি এক কথায়। তো আসলে আমরা এটা একটু দেখি, যে এখানে ব্রাউজার থেকে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট স্যার করে। ফ্লোরটা একটু বলবেন আবার, আমি মানে মাত্র আসলাম। হ্যাঁ, ফ্লট হচ্ছে যখন আপনি এইচটিএমএল এর কোনো এলিমেন্টকে ফ্লট প্রপার্টি দিবেন, তখন সেটা একটার পাশে আরেকটা যাওয়ার জন্য প্রস্তুত হবে, ঠিক আছে? এক কথায় মুভ করতে পারবে, ফ্লট করতে পারবে। ফ্লট মানে হচ্ছে ভেসে বেড়ানো, ঠিক আছে? মনে করেন যে পুকুরের পানিতে শাপলা ফুলের পাতা হচ্ছে ভেসে আছে, তো এরকম কোনো কিছু একটা ভেসে থাকা, ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারা, এটাই হচ্ছে ফ্লট। তো ফ্লটের ভ্যালু হয় লেফট রাইট, তো সেন্টার হয় না, ঠিক আছে? ফ্লট সেন্টার এটা হয় না, জাস্ট ফ্লট লেফট আর রাইট যে কোনো একটা হয়, হয় বামে না হয় ডানে, সেটাকে আসলে সরাই নিয়ে সেখানে যাওয়া যায়, ঠিক আছে? তো বাই ডিফল্ট যেহেতু লেফট থাকে, আর আমি যদি এবিসি 1 যেটা এখানে যদি ফ্লট লেফট উল্লেখ করে দিই, আর পরেরটাই যদি, এখন এই ব্রাউজার অনুযায়ী এখানে যেটা কাজ করতেছে, একটার পাশে আরেকটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যখন ফ্লট দিয়েছি তখন দেখেন পাশাপাশি চলে গেছে। তো দুইটা ডিভে আমি একটা ওয়াইড এর পরিমাণ উল্লেখ করে দিই, যে একটার ওয়াইড এর পরিমাণ হচ্ছে 400 পিক্সেল, আর হাইটের পরিমাণ উল্লেখ করে দিই যে হাইট হচ্ছে 400 পিক্সেল। তো এমন হলো। আচ্ছা, তো একইভাবে আমি সেকেন্ড ডিপ যেটা, সেটাতেও যদি ওয়াইড এর পরিমাণ দিই 400 পিক্সেল, ওয়াইড এর পরিমাণ 400 পিক্সেল দিলাম, এবং হাইটের পরিমাণও যদি 400 পিক্সেল উল্লেখ করি, যে হাইট 400 পিক্সেল, তাহলে দেখেন যে আমাদের দুইটা ডিভ পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? তো এখন আমি যে এখানে আপডেট করলাম, এই কোডটুকু আমাকে নিয়ে যেতে হবে। তো এই কোডটুকু হচ্ছে আমাদের কপি করে নিলাম,
এটা যাবে হচ্ছে এবিসি 2 এখানে। তাহলে এখানে অলরেডি যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমি সম্পূর্ণটুকু এখানে দিয়ে দিলাম। আর একইভাবে এবিসি 1 সিলেক্ট করেছি যেটাকে, সেটার যে সিএসএস প্রপার্টি সেটা নিলাম। সেটা নেওয়ার পরে আমি এখানে এক্সিস্টিং পোর্ট গুলো মুছে দিয়ে তারপরে আমার আপডেটেড যে পোর্ট সেটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আমাদের মূল ফাইল, মূল যে কাজ করলাম সেটা এরকম থেকে যাবে। আচ্ছা, তো এখন যদি মনে করেন যে এটার পরিমাণ একটু কমাই বাড়াই আরো পাশে আনবো, তাও সম্ভব। আমি আরো কিছু ডিপ ওখানে যদি নিতে চাই, সাপোজ আমি নিতে যাচ্ছি 3টা, আর একটা ডিপ নিচ্ছি। আচ্ছা, যেটাকে আমি ক্লাস হিসেবে ডিফাইন করছি এবিসি 3। এই নামগুলো ম্যান্ডেটরি না, ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। ক্লাসের নামটা কিভাবে দিতে পারেন সেই ব্যাপারে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, এটা হবে হচ্ছে থার্ড ডিপ, আমি জাস্ট সেপারেশন করার জন্য দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে কি হবে, ওই ডিপটা ওখানে চলে আসবে, বাট ওই ডিপের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নাই, কোনো সিএসএস দেওয়া নাই, যে কারণে ওটা আসলে বোঝা যাচ্ছে না। আমি জাস্ট একটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এটাতে যদি আমি এটাকে যদি আমি এখন উল্লেখ করে দিই যে এবিসি 3, ঠিক আছে, এবিসি 3 উল্লেখ করলাম, তাহলে ওটাকে সিলেক্ট করা হয়ে গেল এই ডিপকে। আর যখন ওটাকে সিলেক্ট করা হয়ে গেল তখন এখানকার যে সিএসএস প্রপার্টি গুলো আছে তখন সেই প্রপার্টি গুলো ওখানে পেয়ে যাবে। তো এখানকার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা সাপোজ নেভি কালার দিয়ে দিলাম। আচ্ছা, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানকার ফন্টের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। যাই হোক, আগে আউটপুটটা দেখি। আউটপুট আমরা দেখতে পাচ্ছি এরকম আসছে, পাশাপাশি 3টা ডিভ আসছে, ঠিক আছে। তো এখন যদি আমি চাই যে এই 3টা ডিভকে আমি আরো ডান সাইডে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাকে আমি যদি এখন ব্যবহার করতে চাই, তাহলে এই ওয়াইড এর পরিমাণ আমরা একটু ইনক্রিজ করে দিতে পারি। আচ্ছা, একজন ওইটে, আচ্ছা, বারবার ডিসকানেক্ট হয়ে গেলে আমাদের ক্লাসের বাইরে চলে গেলে আসলে তাদেরকে অ্যালাউ করা একটু কঠিন, অনেক সময় খেয়াল থাকে না কনসেন্ট্রেশনের কারণে। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করেন যে পুরো ওয়াইড এর পরিমাণ জায়গা হচ্ছে 100%, যদি পার্সেন্ট হিসেবে কল্পনা করি। আর সেই হিসেবে এখন 100%কে যদি 3টা ডিভিশনকে অ্যালোকেট করতে চাই তাহলে সেক্ষেত্রে 33%-এর মতো জায়গা হয়। তো আমি সাপোজ 30% করে দিচ্ছি, যে ওয়াইড এর পরিমাণ যে 400 পিক্সেল আছে ওইটাকে আমি চেঞ্জ করে এখন দিচ্ছি যে ঠিক আছে, এটা এবিসি 1 কে দিলাম। একইভাবে প্রত্যেকটাতে আমি দিব। আমি কোডে চলে যাই, এখান থেকে এডিট করে ওখানে চলে যাবো যেখানে 30% এবং হচ্ছে যেটা 3 সেটাতে তো হচ্ছে 30% দিলাম। তো তাহলে দেখা যাচ্ছে আমাদের 30% করে নেওয়ার পরেও এখানে কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে। তো এটা হচ্ছে 30 হচ্ছে 90 হয়, 90% ইউজ করা হয়েছে, বাকি 10% আছে। এই 10% আমি আসলে মার্জিন হিসেবে দিতে চাচ্ছি, ঠিক আছে, মার্জিন হিসেবে দিতে চাচ্ছি। আমাদের সাউন্ড চলে আসে। আচ্ছা, একটু হ্যালো, আচ্ছা, তো এখন এখানে যে আমি 3টা নিয়েছি, এখন মার্জিন বাকি 10% আমরা ইউজ করতে পারি। এখন কমায় বাড়ায় নিয়ে দেখতে হবে যে কোনটায় কতটুকু লাগবে। আমি সাপোজ এখানে প্রথম ডিপটা এবিসি 1 দিয়ে সিলেক্ট করা, সেটাকে আমি এখন মার্জিন দিতে যাচ্ছি। সাপোজ মার্জিন মার্জিন আসলে আলাদাভাবে উল্লেখ করা যায়। আমি এখন মার্জিন রাইট হিসেবে জাস্ট 3টার জন্য 3% করে যদি নিই তাহলে 99% এভারেজে হয়। হ্যালো, মাইক আসতেছে।
এমন কোনো ব্যাপার না। এই মাঝখানের স্পেস, তারপরে হচ্ছে কিভাবে পুরো জায়গা দখল করে নেওয়ানো যায়, এরকম আরো অনেক প্রপার্টি আছে। সেই প্রপার্টি গুলো সিএসএস এর যখন শিখবেন তখন অটোমেটিক্যালি জেনে যাবেন কিভাবে আসলে এটা পাশাপাশি এনে কিভাবে শো করতে হয়। যেমন একটা ডিসপ্লে প্রপার্টি আছে খুব জনপ্রিয়, ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে। সেটা কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে খুব সহজেই আমরা এইভাবে আমাদের কন্টেন্ট গুলোকে অ্যালাইনমেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সেটা পরে দেখবো। এখন এখানে প্রথম আর দ্বিতীয় ডিভে আমি মার্জিন দিয়েছি। আচ্ছা সাপোজ আমি প্রথমটাই দিব না, এখানে তো একটা কাজ করা যায় যে প্রথম আর দ্বিতীয়টা আমি কোনো মার্জিন দেবো না, বাট মাঝে যেটা আছে সেটা লেফটে আর রাইটে আমি ওই বাকি যে 10% সেটা আমি এখানে অ্যালোকেট করে দেবো। সেটা কিন্তু চাইলেই করতে পারি। তার জন্য একটু লক্ষ্য করেন, প্রথমটার যে মার্জিন রাইট আছে আমি সেটা অমিট করে দিচ্ছি। এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটা দেওয়া থাকলে সেই প্রপার্টিটা এখানে অ্যাক্টিভ হবে, আর এটা তুলে দিলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে, মার্জিনটা। তো আমি প্রথমটার যে মার্জিন রাইট ছিল সেটা উঠাই দিলাম, সেটা এখন কাজ করছে না, বাদ দিয়ে রাখতেছি। এখন দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টায় আসার পরে এটা দেখেন মার্জিন রাইট দেওয়াই আছে, ঠিক আছে, মার্জিন রাইট দেওয়া আছে। এখন যদি আমি মার্জিন লেফট দিই, যে মার্জিন হাইফেন লেফট, এবং 5% দিচ্ছি, তাহলে দেখেন একই বিষয়। আমি জাস্ট মার্জিন টুকু দিয়ে দিচ্ছি এই মিডল যে ডিপটা আছে তার দুই পাশে, আর তার বামে আর ডানে যেটা আছে, এক কথায় প্রথম এবং তৃতীয় যে ডিপটা, সেই ডিপটা যেখানে যেভাবে আছে সেভাবেই ওটাকে রেখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা কাজ করি, আমাদের এই তিনটা ডিভের মধ্যে যা আছে আমি এটাই যদি এখন আমাদের কোডের ভিতরে রাখতে চাই, তাহলে আমি এখন আপডেট করি যে প্রথমটায় কোনো মার্জিন রাখতেছি না, তারপরে দ্বিতীয়টায় মার্জিন রাখতেছি শুধু, একটা হচ্ছে মার্জিন রাইট এবং আরেকটা হচ্ছে মার্জিন লেফট। তাহলে মানে যে ডিজাইনটা দেখালাম এটা আর কি এখন এরকম থাকবে। তো আমি যদি রিলোড করি তাহলে এটা এইভাবে রয়ে যাবে। আচ্ছা, তো এখন আমাদের এই কন্টেন্ট টেক্সট যেটা আছে সেই টেক্সটকে আমাদের আসলে যদি মাঝখানে আনতে চাই, তার জন্য আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে, ঠিক আছে। তো টেক্সট অ্যালাইন সেন্টার আমাদের এখন স্বাভাবিকভাবে হচ্ছে তিনটাতে উল্লেখ করতে হবে, বাট আমি একটু পরে দেখাই দিচ্ছি এটাকে কিভাবে আরো অপটিমাইজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি তিনটাতেই টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি। তাহলে হবে কি, আমাদের ওই ডিভিশনের মাঝখানে টেক্সট চলে যাবে। আচ্ছা, আমাদের তিনটারই ফন্টের সাইজটা চেঞ্জ করতে হবে। আমরা একটা কাজ করি, জাস্ট তিনটারই যেহেতু দিতে হবে এবং তিনটাই হচ্ছে আমাদের ডিপ এলিমেন্ট নিয়ে কাজ করা, যে তিনটাই হচ্ছে ডিপ ট্যাগ। তো ডিপ ট্যাগকে আমরা যদি এট এ টাইম সিলেক্ট করে দিই, যে একটাতেই সিলেক্ট করে আমরা ওই কাজগুলো করব, ঠিক আছে। যেমন এই যে টেক্সট অ্যালাইন সেন্টার প্রত্যেকটাতেই দিয়েছি আলাদা করে, এত দরকার নেই। মানে যখন আমি শুধুমাত্র এটুকু আলোচনা করতেছি, আমাদের ফুল ওয়েবসাইট যখন কাজ করবো তখন বিষয়টা আলাদা। তখন এভাবে কোনো ট্যাগকে সিলেক্ট করে এভাবে এইসব প্রপার্টি ওইভাবে দিব না। যেখানে যেরকম প্রয়োজন হবে ক্লাস সিলেক্ট করে আমরা সেভাবে দিব, ঠিক আছে। আমি জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার একটাতে দিতে যাচ্ছি, যে ডিভ, তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইন, এই প্রপার্টিটা ইউজ করতেছি। তাহলে আমাদের তিনটা যে ডিভ আছে, এই তিনটা ডিভের আমার সিএসএস এর যে প্রপার্টিটা টেক্সট অ্যালাইন আছে এটা আমরা ইউজ না করলে চলবে। এখন যদি আমি এটা সেভ করে ফেলি তাহলে রিলোড দিলে দেখা যাবে যে আমাদের কোনো পরিবর্তন আসছে না, এখানে টেক্সট মাঝখানে ছিল মাঝখানেই থাকবে। কারণ আলাদাভাবে তিনটাতে দেওয়ার দরকার নেই, কারণ আমরা তিনটাই টেক্সট অ্যালাইন সেন্টার চাচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমি যে কি জিনিসটা বোঝাইতে চাচ্ছি। তো আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এই তিনটা ডিভিশন কিন্তু সেম প্রপার্টি কি কি আছে একটু লক্ষ্য করেন, যে ওয়াইড এর পরিমাণ সেম, তারপরে হাইটের পরিমাণ সেম, তারপরে ফ্লট লেফট, তিনটাই কিন্তু এই প্রপার্টি গুলো আছে। তো আমি চাইলে এই তিনটাই কিন্তু একটাই দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি ডিভ ক্লাসের ডিভ যে ট্যাগ সিলেক্ট করেছি সেটার ভিতরে আমি রাখতেছি। আচ্ছা, এবং এখন তাহলে এই যে তিনটা আমি ডিভের মধ্যে নিলাম, ফ্লট, ওয়েট, হাইট, এই তিনটাই আমি এখন বাদ বাকি থেকে বাদ দিয়ে দেবো, যেহেতু আমাদের টার্গেট এটা যে আমরা সবগুলোর হাইট সমান রাখবো, ওয়াইড এর পরিমাণ সমান রাখবো, এবং ফ্লটের পরিমাণ, ফ্লটের যে প্রপার্টি সেটা আমরা লেফটে রাখতেছি। তাহলে এগুলো আর আমাদের আলাদাভাবে তিনটাতে উল্লেখ করার দরকার নেই আমাদের। তাহলে এখানে শুধু আলাদা হচ্ছে কি, যে তিনটাতে ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা, এবং হচ্ছে মাঝখানেরটা হচ্ছে দুই পাশে মার্জিন থাকতেছে। এই তো এই হচ্ছে পার্থক্য, তিনটাতে সেপারেশন, বাদ বাকি প্রপার্টি গুলো সেম বা কমন। কমন গুলো আমরা এইভাবে আলাদা করে দিব। আচ্ছা, তো এখন যদি আমি রিলোড দিই কোনো চেঞ্জ আসবে না, ওই রকম ভাবেই থাকবে। তো এখন একটা বিষয়, আমাদের প্রত্যেকটা ডিভাইসের ফন্ট আছে, সেই ফন্টকে আমরা যদি এখন সাইজ চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এখানে ফন্ট হাইফেন সাইজ এই প্রপার্টিটা উল্লেখ করব। এখন এই প্রপার্টিতে আমরা এর সাইজটা উল্লেখ করে দিতে পারি। সাপোজ ফন্ট হাইফেন সাইজ এটা দিয়ে 40 পিক্সেল উল্লেখ করে দিলাম, তাহলে টেক্সটের সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে।
তো এখন যদি আমি চাই এটা কালার চেঞ্জ করব, তাহলে কি করব? জাস্ট প্রপার্টি দিব কালার এবং হ্যাশ দিয়ে এখানে কালারটা উল্লেখ করে দেবো। সাপোজ আমি সাদা কালার দিচ্ছি। সাদা কালারের কালার কোড হচ্ছে FFF। এটাকে 6টা দিলেও হয়, 3টা দিলেও হয়। আচ্ছা, আমি জাস্ট 3টাই রাখতেছি, অথবা যদি মনে করেন যে এখানে হোয়াইট এই ভ্যালুটা দিলেই হবে, তাহলে সেক্ষেত্রে এটা দিবেন। তো রিলোড দিলাম, তাহলে এটা হোয়াইট হয়ে গেল। আচ্ছা, এখন এটা মিডিলে আনার যে বিষয়টা আছে, এটা আসলে বিভিন্ন ভাবে কাজ করা যায়। সেটা হচ্ছে আমি একটু ব্রাউজ ইন্সপেক্ট করে আপনাদের দেখাইবো এগুলো যে কিভাবে এটা আসলে মাঝের দিকে আনা যায়। প্রথমত একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে পজিশন প্রপার্টি ব্যবহার করতে পারি সিএসএস এ। তো সেটা যেহেতু আপনাদের দেখাইনি, তাই এখন এই মুহূর্তে ওটা দরকার নাই। তারপরেও বলি, পজিশন এবং ট্রান্সফর্ম ব্যবহার করে আমরা এটাকে মিডল পজিশনে রাখতে পারি। আচ্ছা, আরো অনেক ওয়ে আছে। তো তার মধ্যে একটা ওয়ে আমি বলি, যে এখানে আমি ডিভ কে সিলেক্ট করছি। ডিভে যে প্রপার্টি দেওয়া আছে কমন ভাবে যেহেতু সবগুলোতেই দিব, তাই এখানে দিচ্ছি যে সাপোজ লাইন হাইট যদি আমি ইউজ করি, যে এখানে একটা পিক্সেল পরিমাণে দিব, যে সাপোজ 100 পিক্সেল যদি এটা দিই লাইন হাইট, তাহলে কি হয়? আমার এখন লাইন হাইটের পরিমাণ যত বৃদ্ধি করব তত এটা নিচে নামতে থাকবে। বাট এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, আমি জাস্ট বোঝাচ্ছি যে আসলে আমরা কিভাবে এটাকে নিচে আরো নামাই নিয়ে আসতে পারি। লাইন হাইট আসলে এইভাবে ইউজ করা উচিত না এতটা, এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। আচ্ছা, আমি জাস্ট এনে দেখালাম যেটা এইভাবে মাঝখানে আসবে। আর এছাড়া আমরা একটা কাজ করতে পারি, মার্জিন তো না, এখানে প্যাডিং ইউজ করতে হবে। আমরা যদি প্যাডিং ইউজ করি, যে প্যাডিং হচ্ছে 10 পিক্সেল এখানে, তাহলে তৃতীয় ডিপটা ভেঙে চলে যাবে, কারণ আমাদের 100% অ্যালোকেট করা আছে ওখানে। তো এইভাবে প্যাডিং দিলেও আসলে হবে না। আমাদের একটা প্রপার্টি এখানে ইউজ করতে পারি, যেটা নাম হচ্ছে বক্স সাইজিং। এটা হচ্ছে বর্ডার বক্স। এই প্রপার্টিটা যখন দিব, তখন হবে কি, যখন যেহেতু আমার অ্যালোকেট করা আছে জায়গা অলরেডি, কিন্তু আমার এখানে ভিতরে আমি আরো জায়গা নিচ্ছি, যেমন প্যাডিং উল্লেখ করছি, তখন সেই প্যাডিংটা কিন্তু আলাদা জায়গা নেবে, তার মানে 100%-এর জন্য বেশি হয়ে যাচ্ছে। আমি যখন স্বাভাবিকভাবে আর কি ওইভাবে লিখতেছি, যেমন বক্স সাইজিং বর্ডার বক্স, এটা যখন দিচ্ছিলাম না, তখন কিন্তু আমি আমার প্যাডিং ও উল্লেখ করেছি প্রত্যেকটাতে, কিন্তু প্যাডিং ছাড়াই হচ্ছে আমার 100%। যেমন আমার এই বক্সের হচ্ছে ওয়াইড এটুকু 100%, তারপরে এটুকু হচ্ছে 5%, তাহলে সরি এটুকু হচ্ছে 30%, আর এটুকু 5%, তাহলে কত হলো? 35%। একইভাবে এটা 30%, তাহলে হলো 65%, এখানে আরো 5%, তাহলে হলো 70%, এবং বাদ বাকি এটুকু হচ্ছে 30%। তো পুরো 100% হয়ে যাচ্ছে। তো 100% যখন হয়ে যাচ্ছে, তখন আমি যদি আবার এর ভিতরে প্রত্যেকটাতেই আবার হচ্ছে 26 পিক্সেল করে আমি যখন প্যাডিং দিচ্ছি, এটাকে আমি অ্যাক্টিভেট করছি, তখন কিন্তু আরো জায়গা এখানে নিচ্ছে। তো আরো জায়গা যখন নিচ্ছে, তখন 100%-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবে যে নিয়ম, সেটা হচ্ছে পরের লাইনে চলে গিয়ে জায়গাটা অ্যালোকেট করছে। তো এইভাবে যখন করছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি প্যাডিং ইউজ করব, কিন্তু আমার আলাদা লাইন অ্যালোকেট হবে না, আমি যেভাবে অ্যালোকেট করে রাখছি জায়গা সেভাবেই হবে। যেহেতু আমি প্যাডিংটা দিচ্ছি ভিতরের দিকে, এটা বাইরের দিকে না, ভিতরে আমার প্যাডিং হলে সমস্যা নাই, বাট বাইরে মার্জিন দিলে সেক্ষেত্রে জায়গাটা ওইভাবে চলে যাবে। তো প্যাডিং দিয়ে যখন আমি ভিতরে অ্যাড করতে যাচ্ছি, বাট ওভারঅল জায়গা কমবে না, বাড়বে না, ওই 100%ই থাকবে, কিন্তু এই প্যাডিংটা ভিতরে অ্যাপ্লাই হবে, ভিতরে কাউন্ট করা হবে। তো এইরকম যখন করতে চাই, তখন আমি এই প্রত্যেকটা ডিপকে আমি যখন বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম, তখন এটা এরকম করবে। যে এটা যেমন দেখেন, আমি যদি এখানে মাউস নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে চারিদিকে এই যে ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ড যে করা আছে ফার্স্ট ডিপে, এটুকু হচ্ছে পাশে যেটুকু জায়গা দেখতে পাচ্ছেন, যেটুকু গ্রিন আকারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে, এখানে এখন যতটুকু দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি আরো একটু বৃদ্ধি করি, সাপোজ আমি এখানে দিলাম 50, তাহলে দেখেন আমি এখন মাউস নিয়ে যাই, তাহলে সেই পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে সাপোজ 100 দিই, যে ভিতরে প্যাডিংটা, আমাদের প্রত্যেকটা ডিপের প্যাডিং হচ্ছে 100 পিক্সেল, যদি এটা হয় তাহলে মাউস নিয়ে গেলাম, দেখেন এখন ওই গ্রিন কালারের পরিমাণ কত বেড়ে গেছে। তো গ্রিন কালারের পরিমাণটা বেড়ে গেছে মানে হচ্ছে ওইটুকু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রিন কালার এখানে বৃদ্ধি পায়নি, গ্রিন কালার ঠিকই আছে, কিন্তু আমাদের যে কন্টেন্ট মাঝখানে যে আছে ফার্স্ট ডিপ, এইটার যে জায়গা, সেটা আসলে চারিদিকে ওই প্যাডিং অতটুকু রেখে, যতটুকু আমরা গ্রিন জায়গা দেখতে পাচ্ছি চারিদিকে, ঠিক আছে, টপ বটম রাইট লেফট সবগুলোই হচ্ছে ওই প্যাডিং, 100 পিক্সেল যে প্যাডিংটা। তো আমি প্যাডিং এর পরিমাণ এখন যত ইনক্রিজ করব, ততই হচ্ছে ওটা সংকুচিত হতে থাকবে ওই জায়গাটা। আর যত প্যাডিং এর পরিমাণ কমাবো, তত এটা সংকুচিত না হয়ে মেইন যে কন্টেইনার ডিপ,
সেটাতে আসলে জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স, এটা এই প্রপার্টি। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা আমি আসলে চাচ্ছি না পরে দেখাতে, যাই হোক তারপরেও এটা ইউজ করা যাবে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং বিষয়, আমি যদি এটাকে রিলোড দিই তাহলে এমন দেখা যাবে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি চাইলে আমার একটা HTML পেজের ডকুমেন্টের সব এলিমেন্টকে এট এ টাইম সিলেক্ট করতে পারি। তো এট এ টাইম সবগুলোকে সিলেক্ট করার জন্য আমাদের একটা সিস্টেম আছে CSS এর, সেটা হচ্ছে স্টার। স্টার চিহ্ন দিলাম, স্টার চিহ্ন দেওয়া মানে হচ্ছে সবাইকে উল্লেখ করলাম। তো সবাইকে উল্লেখ করে আমি যদি এখন বলি যে কালার, সবগুলোর কালার মাস্ট বি রেড, আমার সবগুলোর কালার রেড হতে হবে। তো যখন এমন করব তখন এটা যদিও এইভাবে আসলে ওভাররাইড করছে, যেহেতু আমি স্পেসিফিক ভাবে উল্লেখ করেছি, স্পেসিফিক ভাবে যদি উল্লেখ না করতাম তাহলে কিন্তু ওভারঅল সবার ওই রেড কালারটা পেয়ে যেত। কিন্তু আমি যেহেতু স্পেসিফিক ভাবে উল্লেখ করেছি, যখন আমি কমন ভাবে উল্লেখ করব তখন সেটা কমন হবে, বাট স্পেসিফিক কোন একটা এলিমেন্টে, যেমন ডিভ এলিমেন্টকে আমি সিলেক্ট করে এখানে স্পেসিফাই করে দিয়েছি যে কালার অবশ্যই হোয়াইট হতে হবে, তখন কিন্তু এই আগেরটা পাবে না। কিন্তু আমি যদি এই হোয়াইট এই কালারটা এটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আউটপুটে দেখতে পাবো যে আমাদের ফন্টের কালার রিলোড দিলে দেখা যাচ্ছে রেড হয়ে গেছে। এক কথায় আমি এই যে সবাইকে সিলেক্ট করে যেটা দিয়েছি, ঠিক আছে, এটাকে বলা হয় অল সিলেক্ট করা। তো আপনারা এটা সবকিছু করবেন না, এটা আসলে সবসময় ইউজ করা ঠিক না। এখানে অপটিমাইজেশনের কিছু বিষয় আছে, যে কারণে এই রেস্ট্রিকশন গুলো আপনাদের জানা নেই, যেহেতু নিউবি হিসেবে এগুলো না জানাটা স্বাভাবিক। তো জাস্ট বোঝালাম যে এটা দিয়ে আর কি আমি এভাবে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ব্যাকে যাই যেখানে ছিলাম। আচ্ছা, তো এইভাবে আমরা অ্যালোকেট করতে পারি। এখন যদি চাই যে এর মধ্যে আমি কোনো ইমেজ সেট করব তাহলে সেটা কিভাবে করব, তার জন্য আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। আচ্ছা, প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পরে এখানে আমাদের এখান থেকে ইমেজ নিতে পারি। যে সাপোজ আমি এটা নিচ্ছি, এটা নিলাম। আচ্ছা, যাওয়ার পরে এখন হচ্ছে +4, এখানে আমি জাস্ট ইমেজটা এখানে রাখলাম, কোনো ফোল্ডার করে রাখলে রাখতে পারতাম বাট এখানে রাখতেছি। এটা জাস্ট লিখলাম 123.jpg, এই নাম দিলাম। তো আমার আসলে 3টা ইমেজ নেওয়া দরকার, কারণ 3টা ডিভিশনে আমি 3টা আলাদাভাবে ইমেজ দেবো। তো তার জন্য এখানে আমি আরো কিছু ইমেজ নিয়ে আসি, 4টা নিয়ে আসলাম। +4, এখানে আমি 4টা। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমি যেহেতু 4টা ইমেজ এখানে নিয়ে চলে আসছি, তো 4টা ইমেজ এভাবে আসলে রাখাটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এখানে এটা আলাদা একটা ফোল্ডার করে দেওয়া বেটার। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, নিজের ইচ্ছা মতো এই নামটা দেওয়া যায় ফোল্ডারের নাম। আমি এখানে দিলাম ইমেজেস এবং তার মধ্যে ইমেজ থাকলো। তো ইমেজগুলোর নামগুলো একটু চেঞ্জ করি লেখার সুবিধার জন্য, জাস্ট আমি লিখছি 1.jpg, তারপর 2.jpg, তারপর 3.jpg এবং হচ্ছে 4.jpg। তো এরকম থাকলে আমি এখানে 4টাকেই 4টা তো অ্যাকচুয়ালি 3টা আমি ডিভ নিয়েছি, তো 3টা ডিভে আমি 4টা ইমেজ সেট করব। তো সেট করার জন্য আমরা কি করব, এখানে যে কন্টেন্ট বা টেক্সট আছে তারপরে আমি লিখি, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আমি লিখতেছি img ট্যাগ, তারপরে img ট্যাগ, আপনারা জানেন যে img ট্যাগ দিয়ে হচ্ছে ইমেজ সেট করতে হয়। তো এখানে src দিয়ে হচ্ছে আমাদের ইমেজ লোকেশন প্লাস তার অ্যাড্রেস দিতে হবে। তো আমাদের আছে হচ্ছে ইমেজেস এই ফোল্ডারের ভিতরে, তারপরে আছে হচ্ছে ফাইলের নাম, প্রথমটার নাম হচ্ছে 1.jpg। আচ্ছা, এটা দিলাম। আর পাশে হচ্ছে alt alter ট্যাগ যেটা, সেখানে দিলাম, এটা লিখে দিলাম যে ফার্স্ট ইমেজ, কিছু একটা লিখে দিলাম আর কি। তো একইভাবে আমাদের অন্যান্য যে ইমেজ গুলো আছে সেগুলো আমি একটু দ্রুততার জন্য কপি করে নিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের যে ইমেজের নেমটা সেটা চেঞ্জ করে দিচ্ছি। তো ইমেজের নেম যখন চেঞ্জ করে দিলাম তখন আমাদের এগুলো পেয়ে যাওয়ার কথা যদি কোনো প্রবলেম না হয়। এখন যদি আমাদের ব্রাউজারটা রিলোড দেই তাহলে দেখতে পাবো যে ওখানে ইমেজ চলে আসছে। বাট বাই ডিফল্ট আসলে ইমেজের যে ইমেজের সাইজ অনুযায়ী এখানে আসছে, এখানে ফিট করছে না, ঠিক আছে। তো ইমেজটা আমাদের এখন ফিট করতে হবে। তো ইমেজটা আমরা কিভাবে ফিট করতে পারি? আচ্ছা, আপাতত আমাদের এই পর্যন্ত যা কোড হয়েছে আমি সেই কোডটুকু একটা কপি করে রাখছি আপনাদের সুবিধার জন্য। আমি এটাকে কপি করছি, কপি করে একটা আলাদা ফোল্ডার করে সেখানে রেখে দিই। এ পর্যন্ত যা হয়েছে সেটা এখানে রেখে দিলাম। আচ্ছা, আমরা ছিলাম +4 এখানে আমরা এখন ইন্সপেক্ট করে দেখি যে আমাদের আসলে এখানে ইমেজটা কিভাবে পাচ্ছে। লক্ষ্য করেন আমি ইমেজের উপরে মাউস নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে ইমেজটা আসলে এখানে যে জায়গাটা ছিল সে জায়গার বাইরে চলে যাচ্ছে। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমি এখানে দেখাবো।
ইমেজের সাইজ আসলে ডিফল্ট ভাবে এখানে যে সাইজ শুধু সেটাই পাচ্ছে। তো আমাদের এখানে একটা কন্ডিশন করে দিই আমাদের ওয়েব পেজে, যেখানে যে এরিয়াতে আসলে যে জায়গাতে আমাদের ইমেজগুলো থাকবে, সেই ইমেজগুলো থাকবে, এই ইমেজের ম্যাক্সিমাম ওয়াইড হবে হচ্ছে 100%। তার মানে ওই ইমেজটা যে ডিবের ভিতরে বা যে এলিমেন্টের ভিতরে থাকবে, সেই এলিমেন্টের যে জায়গা, ওয়াইড এর পরিমাণ, সেই ওয়াইড এর পরিমাণটা 100% দখল করবে, তার বেশি না। তো আমি এটা ওয়াইড এভাবে দিয়ে দিতে পারি যে 100% মানে হচ্ছে সম্পূর্ণ দখল করবে। সেক্ষেত্রে দেখা যাবে বড় জায়গায় ছোট ইমেজ দিলে সে ছোট ইমেজটাকে আবার জোর করে বড় করে 100% করে নিবে। বাট আমি এখানে বলতে পারি যে ম্যাক্স উইডথ মানে ম্যাক্সিমাম উইডথ হবে 100%। তার মানে আমার পার্সেন্ট জায়গা আছে ব্রাউজারের যে পুরো ওয়াইড 100% সেই তুলনায়। তো সেই সাপেক্ষে এখন ইমেজটা যেহেতু আমি স্পেসিফিক এই ডিবের মধ্যে ব্যবহার করছি, এই ডিবের ওয়াইড আছে 30%। তো এই জায়গাটাকে তখন এর সাপেক্ষে এর হবে ক্লাস আছে একটুখানি। আচ্ছা আপনারা একটু হোল্ড করেন, আমি জাস্ট মিনিট আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন এখানে যে বিষয়টা হচ্ছে যে আমি যখন উল্লেখ করে দিলাম ম্যাক্সিমাম উইডথ 100%, তার মানে এই ইমেজের সাইজ যদি অনেক বেশিও হয়, এখানে যতটুকু জায়গা আছে তার চেয়ে যদি বেশিও হয়, এটা ফিট করে নেবে 100% ফিক্সড করে নেবে ম্যাক্সিমাম। কিন্তু এই ইমেজটা যদি ছোট ইমেজ হয়, যেমন আমি একটা এক্সাম্পল সহকারে দেখাই যে আমাদের ফোল্ডারে যাই, ইমেজ, এখন এখানে এই এক ওয়ান ডট জেপিজি এটাকে আমি এডিট করতেছি, ঠিক আছে? এডিট করে দেখেন এটার সাইজ অনেক বেশি। আমি পেইন্ট ওপেন করছি উইন্ডোজে, তো এখানে রিসাইজে ক্লিক করলে এখানে আমি পিক্সেলে যদি যাই তাহলে দেখতে পারবো এর ওয়াইড এর পরিমাণ হরিজন্টালি যেটা সেটা হচ্ছে 1280 পিক্সেল, আর হাইটের পরিমাণ এটা। তো অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকে। এখন এই অবস্থায় আমি যদি এটার ওয়াইড এর পরিমাণ কমাই দিই, সাপোজ মনে করেন যে জাস্ট 100 পিক্সেল আমি করে দিলাম, তাহলে অনেক ছোট হয়ে গেল। আচ্ছা 100 অনেক বেশি ছোট হয়ে যায়, আমি এখানে 300 রাখি বা 400 রাখতে পারতাম, 300 রাখি। আচ্ছা 300 দিলে এতটুকু হয়ে যাচ্ছে, আমি এটাকে সেভ করে ফেললাম। আচ্ছা, তো এই যে সেভ করলাম, এই অবস্থায় আমাদের ইমেজটা এডিট হয়ে গেল। এখন যদি আমি রিলোড দিই তাহলে একটু বিষয় লক্ষ্য করেন, দেখেন ইমেজটা কিন্তু এখন অল্প জায়গা নিয়ে দেখাচ্ছে, ফুল 100% কিন্তু দেখাচ্ছে না। কারণ আমি এখানে বলেছি ম্যাক্সিমাম, রেঞ্জটা উল্লেখ করছি এরকম ম্যাক্সিমাম, যে এখানে যতটুকু জায়গা আছে সেই জায়গার তুলনায় যদি বেশি সাইজের, বেশি দৈর্ঘ্যের যদি ইমেজটা হয়, তাহলে সেটা ম্যাক্সিমাম 100% করবে। মানে এখানে 100% বলতে এই ইমেজটা যে ডিবের মধ্যে আছে সেই ডিবের যতটুকু ওয়াইড ঠিক ততটুকু জায়গা নিয়ে ফিট করে থাকবে। কিন্তু যদি সেই তুলনায় এই জায়গাটা যতটুকু তার চেয়ে যদি অরিজিনালি ফাইলের সাইজ, দৈর্ঘ্য প্রস্থ যদি কম হয়, তাহলে সেটা সেই কম জায়গা নিয়েই থাকবে, যেহেতু ম্যাক্সিমাম প্রপার্টি আমরা ইউজ করেছি, এখানে মিনিমাম উল্লেখ করা নাই। আর যদি মিনিমাম উল্লেখ করে যে 100%, তাহলে হবে কি ছোট ইমেজকেও বড় করে নেবে জোর করে। যেমন আমি আমার কোডে যাই, আমার কোডে এখানে আছে ম্যাক্সিমাম উইড 100%, তাহলে আমি যদি এখন বলি যে মিনিমাম উইড হচ্ছে 100%, তাহলে হবে কি, তাহলে রিলোড যদি দিই তাহলে ওই ছোট ইমেজকেই কিন্তু 100% করে নেবে, ঠিক আছে? সেক্ষেত্রে অন্যান্য গুলো সমস্যা করবে। তো সেক্ষেত্রে আমাদের সমাধান হতে পারে, এখানে আমি সর্বোচ্চ এখানে 100% করে দিতে পারি, যে ফিক্সড 100% করে দিতে পারি। তাহলে কি হবে, তাহলে প্রত্যেকটা ইমেজই হচ্ছে 100% করে নেবে। তো অনেক সময় দেখা যায় যে আমার ওয়েব পেজ ডিজাইন করার সময় আমার ইমেজের সাইজ ছোট বড়, তখন সেই ক্ষেত্রে আমি যদি স্পেসিফিক ভাবে বলে দিই যে ইমেজ গুলো মাস্ট, যে কন্টেইনারে আছে মাস্ট সেখানে 100% জায়গা নিতে হবে, তাহলে এভাবে নিবে। তো সেক্ষেত্রে হবে কি, যখন আমি বড় ইমেজ ছোট জায়গায় অ্যালোকেট করবো 100% ওয়াইড, তখন সেটার কোয়ালিটি, ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে। বাট যখন আমি খুব ছোট ইমেজকে একটা জায়গায় সেই ইমেজের তুলনায় যদি বড় জায়গায় আমি প্লেস করতে চাই, তাহলে সেই ইমেজটা কোয়ালিটি ফেটে যাবে। মানে ছোট ইমেজকে জুম করে দেখলে আমরা যেরকম দেখি, যেমন ক্লিয়ার দেখা যায় না, ভালো দেখা যায় না, স্পষ্ট না। এটাকে যেমন এটা ছোট, আমি যত এখন জুম করব তত কিন্তু এর কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে।
তো এটা আসলে খেয়াল রাখতে হবে যখন ওয়েব পেজ ডিজাইন করা হয়, তখন এই জায়গার তুলনায় রেশিও অনুযায়ী আমাদের আসলে ইমেজের সাইজটা কেমন হওয়া দরকার সেগুলো ঠিকঠাক করতে হবে। আচ্ছা, তো এই হলো আপাতত এই বিষয়। তো আমরা চাইলে এটাকে আরো ছোট করতে পারি বা আরো মডিফাই করতে পারি। আচ্ছা, তো এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস বা প্রপার্টি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে হুভার ইফেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে বলা হয় সিএসএস এর সুডো ক্লাস। তো এটা যদি আমরা ইউজ করতে চাই, সুডো ক্লাস বেশ অনেকগুলোই আছে, তার মধ্যে সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট, এই বিষয়টা এখন আলোচনা করিনি, বাট এটা নেক্সট করব। সিম্পলি একটু বলি যে যখন কোনো একটা এলিমেন্টকে আমরা সিলেক্ট করব, তখন সেখানে জাস্ট একটা কোলন চিহ্ন দিব। কোলন চিহ্ন দেওয়ার পরে সেখানে আমরা লিখবো HOVER, হুভার। এটা হচ্ছে একটা প্রপার্টি যেটা হচ্ছে মাউস নিয়ে গেলে এখানে যে যাকে আমি সিলেক্ট করে কোলন চিহ্ন দিয়ে আমি প্রপার্টিটার নাম লিখতেছি, সেইটাতে যখন আমি এটার উপর মাউস নিয়ে যাবো তখন সেটাতে কোনো একটা কাজ করবে, ডিফল্ট ভাবে এটা বোঝায়। তো আমি আগের যে কোড ছিল সেটুকু রাখার পরে আমি হুভারটা পরে রাখতেছি। জাস্ট ওয়েট হচ্ছে 100% আমাদের যেহেতু প্রয়োজন, অথবা এখানে দিতে পারি ম্যাক্স ওয়েট 100%, তাহলে ছোট ইমেজটা ওখানে ছোটভাবে থাকবে। আমরা একটু এখানে যাই। আচ্ছা, কিন্তু যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন দেখেন এটা 100% হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা বিষয়। তো এটা সাথে সাথে হয়ে যাচ্ছে। এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় যে দেখেন যে আমি যখন এখানে বলতেছি যে যখন মাউসের উপরে হুভার করবো, এক কথায় সরি আমি ভুল বলতেছি, যখন হচ্ছে একটা এলিমেন্টের উপরে যখন আমি হুভার করব, এখানে একটা এলিমেন্ট বলতে আমরা ইমেজ কে সিলেক্ট করেছি, যে ইমেজ এলিমেন্টটাকে যখন আমি তার উপর মাউস নিয়ে যাব তখন কি হবে, তখন তার ওয়াইড 100% ফিক্সড হয়ে যাবে। তো ডিফল্ট ভাবে এটা ওয়াইড 100% নাই, ওটার যে সাইজটা সেটাই দেখাচ্ছে। তো যখন মাউস নিয়ে যাচ্ছি ইমেজের উপর তখন এটা বড় হয়ে যাচ্ছে। একটা বিষয় লক্ষ্য করেন যে আমি যখন ইমেজের উপরে মাউসটা নিয়ে যাচ্ছি তখনই সেটা বড় হচ্ছে, কিন্তু ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আর হচ্ছে না, যদিও এটা এই বক্সের ভিতরে আছে। তো এটা যদি আমি করতে চাই যে এই বক্সের উপর মাউস নিয়ে গেলে ওটা বড় হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা দেখাবো, তার আগে কিভাবে একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট থাকলে সেগুলোকে কিভাবে সিলেক্ট করতে হয়, এই সিলেকশনটা যখন দেখো তখন এই বিষয়টা বলবো। তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে আমি আরেকটা প্রপার্টি ইউজ করব, যে এই মাউস যে রাখতেছি ইমেজের উপরে, তো এই ইমেজের এখানে যদি আমি একটা প্রপার্টি দিই, আরেকটা নতুন প্রপার্টি যেটা হচ্ছে ট্রানজিশন, এটা এইভাবে লিখতে হবে ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে একটা টাইম, যে টাইমে হচ্ছে আপনার এটা অ্যাপিয়ার হবে। ঠিক আছে, তো এটা সেকেন্ডে হিসাব করে উল্লেখ করতে হয়। প্রথমে ভ্যালুটা দিতে হয়, যেমন মনে করেন 2 সেকেন্ড, তো 2 সেকেন্ড মানে 2s এটা। তারপরে আপনি যত সেকেন্ড এখন চান, মনে করেন 10 সেকেন্ড, তাহলে 10s এরকম দিতে হবে। যদি 1 সেকেন্ড হয় 1 সেকেন্ড, 2 সেকেন্ড হলে 2 সেকেন্ড, এরকম ভাবে উল্লেখ করতে হবে। তো যখন আমি এটা দিলাম তখন কি হয় একটু দেখেন, যে যখন মাউস আমি নিয়ে যাচ্ছি, আচ্ছা এটা কাজ করছে না, ট্রানজিশন 2 সেকেন্ড। আচ্ছা, আমি যখন এখানে এই কাজটা করতেছি তখন সেই কাজটা না করে আমি এই জিনিসটা দিয়ে রাখবো হচ্ছে যখন স্বাভাবিক অবস্থা থাকবে তখন, আর তারপরে যখন মাউস নিয়ে যাব তখনই হচ্ছে এটা ওই কাজটা করবে। তো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আচ্ছা এগেন এটা কেমন কাজ করতেছে না। হোভারে দেওয়া উচিত ছিল না ইমেজ হোভারের ভিতরে? সরি বুঝি নাই। তো এটা ইমেজ হোভারের ভিতরে দেওয়া উচিত ছিল না, নিচের লাইনটায় ট্রানজিশনটা? হ্যাঁ হ্যাঁ, না এটা আমরা ইয়েতে দিতে পারি, এখান দিলে একটাতে মানে এটা কাজ হবে। ঠিক আছে, একটাতে বলতে স্বাভাবিক অবস্থায় যখন থাকবে, একটা বিষয় লক্ষ্য করেন, যখন মাউসের পরে রাখতেছি তখন একটা ইভেন্ট কাজ করতেছে। ঠিক আছে, আবার যখন মাউসটা সরাই নিয়ে যাচ্ছি তখন কিন্তু আরেকটা ইভেন্ট কাজ করতেছে ব্যাকওয়ার্ডে। না ওটা তো আসলে টাইম, ও আচ্ছা আচ্ছা ফুল সময়। আচ্ছা, এখানে আমি ইয়ে করতে পারি 0.6s, আমি এতটুকু দিলাম, যে 600 মিলি সেকেন্ড মতো। আচ্ছা, না এটা অন্য কোনো কারণে আসলে কাজ করছে না। আচ্ছা, এর পিছনে কারণ আছে কেন কাজ করছে না। এই কারণটা হচ্ছে আমাদের কিন্তু এই ডকুমেন্টের ডক টাইপ উল্লেখ করিনি। প্রথমে হচ্ছে এগুলো জাস্ট
আপনাদের বোঝানোর জন্য, যে মূল বিষয়টা আসলে বোঝানোর জন্য আমি এটা উল্লেখ করিনি। ডক টাইপ এইচটিএমএল এটা আসলে উল্লেখ করতে হবে, এটা দ্বারা বোঝাবে যে এটা আমরা HTML5 ডকুমেন্টে কাজ করছি। আর এখানে যে ট্রানজিশন যে বিষয়টা, সেটা হচ্ছে ট্রানজিশনটা HTML5 এর ডকুমেন্টের কাজ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা কাজ করুক বা না করুক এটা পরের বিষয়, পরে দেখাবো এটা কিভাবে কাজ করে, সবই দেখানো হবে। তো মূল বিষয় আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের যে বিষয়টা, যে কিভাবে একটার পাশে আরেকটা নিয়ে আসতে পারি, আর এই হিসেবে আমরা কিভাবে একটা লেআউট ডিজাইন করে ফেলতে পারি সেটাও আমরা দেখতে পারি। তো খুব সিম্পল ভাবে একটা ডিজাইন যদি আমরা করি, স্যাম্পল ডিজাইন, তো তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। মনে করেন একটা ওয়েব পেজে নরমালি হচ্ছে মেনু থাকে, তাই না? তো মেনুটাকে কিভাবে ডিজাইন করা যায় আমাদের এটা আসলে দেখা দরকার ছিল। আচ্ছা, আমার এখানে ট্রানজিশনের টাইপ আসলে কিরকম হবে এগুলো উল্লেখ না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি সিম্পলি জাস্ট আমার টাইমিংটা উল্লেখ করলেই হবে, আর এখানে এস দিলেই হবে। বাট এখানে ব্রাউজার বা কোনো কারণে এটা কাজ করছে না। যাই হোক, এই ব্যাপারটি ঠিক করেন এটা। স্যার স্যার একটা ব্লকটা কোশ্চেন ছিল। এইচটিএমএল দেওয়ার সময় এইচটিএমএল ডাবল হয়ে গেছিল মনে হয় স্যার। HTML ডাবল হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। তো অনেকক্ষণ যাবত আমি চেষ্টা করতেছি, আমার এই ফ্লোট হচ্ছে না। প্লট হচ্ছে না? আপনি কি দুইটা না দুইটা ডিভিশনে দিচ্ছেন? স্যার, আপনি দুইটা যেভাবে করছেন সেম ফরম্যাটে আমি করছি। আচ্ছা, হয়তো কোন এক জায়গায় কোন একটা এরর হয়েছে যে কারণে ওরকম দেখাচ্ছে। তো অনেকক্ষণ যাবত আমি পিছায় পড়তেছি, অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি, মানে নতুন করে 2বার করলাম কিন্তু হচ্ছে না। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি। স্যার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আপনি ডিভ হিসেবে উল্লেখ করেছেন, আলাদাভাবে ডিফাইন করেননি নাকি? আর কালার হচ্ছে গ্রিন দিয়েছেন, ও নিচে আরো আছে। আচ্ছা, তিনটাতে নিয়েছেন। আচ্ছা, অল রাইট। তিনটে এবিসি 1 2 3, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার কোড দেখান, সিএসএস কোড। সেভ সেভ করা হয়নি এখানে, মনে হচ্ছে সেভ করা বাকি আছে। সেভ দুইটাই করছিলাম, হয় না। আচ্ছা, সিএসএস দেখি। আচ্ছা, সিএসএস হচ্ছে আপনি একটা ভুল করেছেন, ডিভের আগে ডট দিয়েছেন। ডিভ তো আসলে এটা ট্যাগ নেম, এটা ক্লাস ও নেম। আচ্ছা, ওইটা হয়তো বা এইটার জন্য কি হতে পারে? হ্যাঁ অবশ্যই, এটার কারণেও হবে। আচ্ছা, এটার জন্যই। তারপর স্যার এই যে ইয়া হচ্ছে না, এই যে ABC2 তে এই যে মার্জিন রাইট লেফট দিছি। সেমিকোলন দেন নাই আপনার, হচ্ছে 24 নম্বর লাইনে লাস্টে সেমিকোলন দিলে এটা ঠিক হয়ে যাবে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি প্রত্যেকটা প্রপার্টি শেষে একটা করে সেমিকোলন দিয়ে দেন। ও আচ্ছা স্যার, সেভ করেন, এখন কাজ হবে। অনেকবার রিচেক করতে যাই যে এইসব ভুলগুলো হয়েছে। আচ্ছা, পাই গেছি, হয়েছে সমস্যার সমাধান। এখন আমি ইমেজ ঢুকাইতে পারতেছি, সমস্যা নেই। রাইট, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে? জি স্যার। আপনারা সবাই প্র্যাকটিস করছেন তো, না আবার জাস্ট দেখতেছেন? আমার আমি সাথে, স্ক্রিন বন্ধ করে দিছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে বেটার হয়। স্যার আপনি বলার সময় এভাবে তো প্র্যাকটিস করা যায় না স্যার। যদি কিছু সময় দিতেন 5 মিনিট কিংবা 10 মিনিট, আপনি কিছু একটা বোঝালেন, বললেন যে আপনারা প্র্যাকটিস করেন, জাস্ট কোনো প্রবলেম হলে বলতে পারেন, এরকম কোনো একটু সময় দিলে ভালো হয় স্যার। বুঝতে পারছি, নর্মালি এটাই করি, যে সাথে সাথে আসলে এ হবে না, কন্টিনিউ করতে হয়তো পারবেন না। আর স্যার সিএসএস বা এসটিএম এর মধ্যে কোনো একটা ভুল হইলে সেটা ইরোর আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন লাইনে ইরোরটা হয়েছে? এটা আসলে এই এরর ডিটেক্ট করার মতো সেই রকম কোনো কিছু এখন পর্যন্ত আমি দেখিনি, ঠিক আছে? এখানে নর্মালি হচ্ছে আপনার কোড গুলো প্রথমত সাজাই নেবেন, আর কোড সাজানোর জন্য এইচটিএমএল কোড সাজানোর জন্য আরো সিস্টেম আছে, যেমন এইচটিএমএল ফরম্যাটার .com, এই ওয়েবসাইটে যেতে পারেন। এরকম অনেক ওয়েবসাইট আছে, যাকে আমরা একটু গুগলে সার্চ দিতে পারি। আপনার কোড গুলোকে সাজাই নেওয়ার জন্য অনেক ওয়েবসাইট আছে, যেমন ফ্রি ফরম্যাটার। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার কোডকে কপি করবেন, সমস্ত কপি করে এখানে হচ্ছে বক্সে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ফরম্যাট এইচটিএমএল, এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার কোড যদি সাজানো না থাকে, ঠিক আছে, তখন সাজাই দেবে। তারপর সিলেক্ট অল করে কপি টু ক্লিপবোর্ড, তারপরে এখানে এসে সব বাদ দিয়ে আবার হচ্ছে সেভ করে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া কোনো মানে ওয়ে নাই যে অন্যভাবে কোনো কিছু দেখার মতো না? আমি বলতেছি, যখন এরকম করলেন তারপরে করবেন কি আপনার
আহ, দেখবেন যে সব ট্যাগ গুলো ঠিক আছে কিনা, যেগুলো ডাবল ট্যাগ আছে সেগুলোর কোনো কিছু মিসিং আছে কিনা। অনেক সময় মিসিং থাকলে হয় কি, যেমন দেখেন এই জায়গাটা যখন আমি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বাদ দিয়ে দিচ্ছি, তখন দেখেন এই ডিবের এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। কিন্তু নর্মালি জি স্যার। যে থিম, সেই থিম অনুযায়ী কিন্তু এখানে দেখেন যে ট্যাগ গুলো রেড হওয়ার কথা না। ঠিক আছে, ট্যাগ গুলো সব গ্রিন কালার, ব্লু কালারের। সো তাহলে বুঝতে হবে যে তার আগে নিশ্চয়ই ভুল আছে, কোনো সমস্যা আছে। আমি যদি মনে করেন এখানে একটা কোটেশন বাদ দিয়ে দিই, তাহলে দেখেন কি হচ্ছে। এটাতে মনে হয় কোনো ইফেক্ট পড়ছে না। আচ্ছা, ইফেক্ট পড়ছে, সেটা হচ্ছে দেখেন টেক্সট গুলো নর্মালি হচ্ছে ব্ল্যাক কালারের। ঠিক আছে, হ্যাঁ স্যার। টেক্সট গুলো ব্ল্যাক কালার, বাট এই টেক্সটটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের না, তার মানে এর আগে কোনো প্রবলেম আছে। তখন এইভাবে চেক করবেন। তারপরে এটা ব্রাউজারে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকেই আইডেন্টিফাই করে দেখবেন যে আসলে সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা, ক্লোজিং ট্যাগ গুলো ঠিক মতো আছে কিনা, বা কোট কোটেশন দিতে ভুল হয়েছে কিনা, বা এরকম। এই নর্মালি এই ধরনের প্রবলেম গুলোই হয়, তো এগুলো এইভাবে ডিটেক্ট করতে হবে। আর এই ধরনের প্রবলেম গুলো সাধারণত আলাদা অন্য কোনো উপায় সেরকম দেখি নাই। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আলাদা, জাভা স্ক্রিপ্টে হচ্ছে কনসোলে সেই এরর গুলো শো করে, তো সেই অনুযায়ী সেগুলো দেখে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, আর প্র্যাকটিস জি করতে স্যার। পারলে এমনিতেই বুঝে যাবেন কিভাবে আসলে কোনো প্রবলেম থাকলে সেটা দেখানো করা যায়, পাওয়া যায়। আচ্ছা, এছাড়া আর অনেক প্রপার্টি আছে সিএসএস এর, যেগুলো আসলে ধীরে ধীরে শিখতে হবে। তো এখন যেগুলো দেখালাম এই পর্যন্ত, ওয়াইড এর বিষয়টা, তারপরে হচ্ছে হাইট, ওয়েট, মিনিমাম ম্যাক্সিমাম মার্জিন প্যাডিং, এই বিষয়গুলো দেখাইছি। তো এখন যে জিনিসটা করবো, একটা মেনু তৈরি করবো আমরা। তো সিম্পল একটা মেনু কিভাবে তৈরি করতে পারি, ফার্স্টের দিকে আপনাদের বলেছিলাম যে কিভাবে একটা মেনু তৈরি করতে পারি। স্যার আচ্ছা, আমাদের আমাদের জন্য একটা বিরতি দিলে ভালো হতো। বলছিলাম যে একটা বিরতি দরকার, আপনারা খুব দ্রুত নামাজ পড়ে নেন, 5 মিনিটের জন্য একটা ব্রেক নেন, 5 বা 7 মিনিটের জন্য একটা ব্রেক নেন। ঠিক আছে, সাত স্যার, মিনিট আজকে যেই প্রপার্টি সিএসএস প্রপার্টি গুলো সম্পর্কে বলা হয়েছে ওইটা যদি গ্রুপে ওই একটা লিস্ট দিয়ে দিতেন তাহলে স্যার ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখন নামাজের, কি নামাজের বিরতি? হ্যাঁ নামাজের বিরতি 5টা 15 শুরু করবো। ওকে। কোডগুলো একটু ডিসপ্লেতে দিয়ে দেখেন। আচ্ছা, আমাদের ওয়েটিং রুমের একটু সেটিংস করা দরকার ছিল। আচ্ছা যাক, এটা পরে দেখছি।
হ্যালো, হ্যালো। কেউ কি স্যারকে শুনতে পাচ্ছেন? স্যার নামাজে ব্রেক দিছে। ও আচ্ছা, ঠিক। আচ্ছা, সবাইকে আছেন আপনারা? জি স্যার, আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আবার আমরা শুরু করছি। ওকে স্যার। তো যেটা আমরা দেখতেছিলাম যে কোনো একটা সেকশনকে কিভাবে একটা জায়গাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, প্রথমত এরকম দেখলাম। তো এখন আমরা কিভাবে একটা মেনু তৈরি করে ফেলা যায় সেটা আমরা দেখবো, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু মেনু থাকে, ঠিক আছে? তো সেই মেনু আমরা কিভাবে তৈরি করতে পারি, আপাতত আমি এখনকার যে কোড, সেই কোডটুকু কপি করছি, কপি করে আলাদা করে রেখে দিই যে এটা 21 পাঁচ এবং আরেকটা ফোল্ডার করি। তো এখন ক্লাস 4 আমি এখানে যা আছে সেগুলো একটু নিচে নামাই দেব, আর যা আছে ওইভাবে থাক। আমি জাস্ট এখানে মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য আপনাদের আগে বলে রাখছিলাম যে আমরা আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করব। তো আনঅর্ডার্ড লিস্ট কিভাবে ব্যবহার করতে হয় আপনারা দেখেছেন। তো সেই হিসেবে আমি এখন কোড লিখব।
আচ্ছা, তো ফার্স্টে আমি আমার যে লিস্ট সেটা তৈরি করি, যে ইউএল লিখতে হয় আনঅর্ডার লিস্ট। তো সেটাকে ক্লোজ করতে হলে ইউএল দিয়ে ক্লোজ করতে হবে। তারপরে এর ভিতরে দিতে হবে হচ্ছে লিস্ট আইটেম এলআই। তো এলআই এর শুরু আছে এবং শেষ আছে, তো আমি সেটা দিয়ে নিচ্ছি। এখানে নাম দিচ্ছি হোম, তারপরে হচ্ছে এখানে নাম দিব হচ্ছে অ্যাবাউট, তারপরে নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট, এরকম বিভিন্ন রকম নাম দিতে পারি, যে ফ্যাক্ট, এরকম। আমি কয়েকটাই দিলাম জাস্ট। তো এখন এটার আউটপুট আমরা কি দেখতে পারবো? আউটপুট দেখার জন্য আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে জাস্ট রিলোড দিলাম। তো রিলোড করলে দেখা যাবে যে এখানে আমাদের মেনু আইটেম গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, তো এখন আমি যে মেনু এখানে তৈরি করলাম, এই মেনুকে এখন ডিজাইন করতে হবে। তো তার জন্য সিলেক্ট করতে হবে আমাদের, যদি কোনো ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে যাই, তাহলে সেখান থেকে আমরা মেনু দেখতে পারি। যেমন এর আগে আমরা স্যাম্পল যে ওয়েবসাইট দেখছিলাম, নিউ ইয়র্ক টাইমস এর যে অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে গিয়েছিলাম। আচ্ছা, তো এখন এটাকে আমরা একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা সরাসরি আনঅর্ডার লিস্ট একেও সিলেক্ট করতে পারি, অথবা বেস্ট ওয়ে হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইটের বিভিন্ন অংশকে ডিভিশন আকারে অ্যালোকেট করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। তো সেটাই আমি করব। এটাকে আমি একটা ডিবের ভিতরে রাখতে চাচ্ছি এক কথায়। তো এই ডিবের ভিতরে যখন রাখছি, তখন আমি একটা ক্লাস দিয়ে এটাকে ঘিরে নিচ্ছি। এই ডিবের ভিতরে দিয়ে ঘিরে দিচ্ছি এবং একটা ক্লাস নেম দিচ্ছি। এখানে নেমটা আমার ইচ্ছা মতো দিতে পারি। আমি জাস্ট নাম দিলাম মেইন মেনু। আমাদের আসলে একটা মেনু তৈরি করব, তার জন্য এটা আমি নাম দিয়ে রাখলাম। এবং এই ক্লাসটা এখন আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে নিয়ে নিলাম। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের এখন বলা দরকার, সেটা হচ্ছে কমেন্ট। একটা বিষয় দেখেন, আমরা যখন সিএসএস এর কোড লিখেছি আমাদের এলিমেন্টকে সিলেক্ট করে, তো এটা লেখার পরে আমাদের যদি এমন মনে হয় যে এখন সাপোজ 30 লাইনের কোড আছে, আমাদের তো হাজার হাজার লাইনের কোড থাকবে, তখন কোন জায়গায় কি আছে এই জিনিসগুলো আসলে বুঝতে সমস্যা হতে পারে। মনে করেন আমি একটা ওয়েব পেজ তৈরি করলাম, তো এখন আপনাদের মধ্যে কেউ একজন এখন থেকে 2 বছর পরে বা 3 বছর পরে সেই কোডকে আরো মডিফাই করে আর ইমপ্রুভ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে তখন কিভাবে এত হাজার হাজার লাইনের কোড কোন জায়গায় কি আছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে আপনার অনেক সময় চলে যাবে। তো এটা যাতে সময় নষ্ট না হয় বা কম সময় ইউজ করতে হয়, তার জন্য আমাদের কোডের মাঝে মাঝে কোন জায়গায় আসলে কি কাজ করছি সেগুলো একটু উল্লেখ করে রাখা প্রয়োজন, মার্কিং করে যে এই জায়গাটা এই কাজে ব্যবহার হচ্ছে। তো এই জিনিসটা আমরা করার জন্য আমরা কমেন্ট ফিচারটা ব্যবহার করি। তো সিএসএস এর কমেন্ট করার জন্য সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য এখানে ডাবল স্ল্যাশ দিতে হয়। যেমন this is main this code is for menu, আমি এভাবে লিখে রাখতে পারি, ঠিক আছে। তবে বেস্ট হচ্ছে আপনার এখানে এইভাবে কমেন্ট করা। আমার যে এই টেক্সটটুকু দিব, এইভাবে টেক্সট যদি লিখে রাখি এটা কিন্তু সমস্যা, ঠিক আছে। এইভাবে লেখা যাবে না। কমেন্ট লিখবো হচ্ছে এইভাবে যে এর আগে আর পিছনে দুইটা চিহ্ন দিয়ে ঘিরে দিব। যেমন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, তারপর একটা স্টার, এবং এই লাইনের শেষে গেলাম, এই লাইনের শেষে গিয়ে আর একটা স্টার এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম। এই যে এইভাবে ঘিরে দিলাম, এই লাইনটাকে এইভাবে ঘিরে দিলাম, তার মানে হচ্ছে এটাকে কমেন্ট হিসেবে দেখবে সিএসএস। এই ফাইলটা যখন ব্রাউজার রিড করবে তখন দেখবে যে এটা একটা কমেন্ট, ঠিক আছে। এটা একটা নিয়ম যে মাঝখানে যে টেক্সট, এই টেক্সট আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট এরকম যে দুইটা স্ল্যাশ দিতে হবে এবং মাঝখানে দুইটা স্টার চিহ্ন দিতে হবে, এবং এবং তার মধ্যে আপনি যা লিখবেন সেটা হবে কমেন্ট। এখন আপনি চাইলে এটা আলাদা লাইনে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এর ভিতরে যাই দিবেন না কেন সেগুলো কিন্তু আর কাজ করবে, মানে ব্রাউজার কোনো এক্সিকিউট করবে না, এটাকে স্কিপ করে যাবে। এটা হচ্ছে জাস্ট কোড রিডএবিলিটি ইমপ্রুভ করার জন্য, যে কোডের কোন জায়গায় কি আছে সেটা যদি এভাবে কমেন্ট করে লিখে রাখি, এই কমেন্ট গুলো ব্রাউজার পড়বে না,
এখানে মানে এক্সিকিউট করবে না, এক্সিকিউট করবে হচ্ছে বাদ বাকি কোড গুলো। তো আশা করছি কমেন্টের উদ্দেশ্য এবং কিভাবে এটা লিখতে হয় সিএসএস এ সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা তো এইভাবে তাহলে রাখলাম। তো রাখার পরে এখন আমি লিখে দিলাম এটা হচ্ছে মেনু। এখানে আমি লিখে দিতে পারি যে আমি যেটা স্ল্যাশ দিচ্ছি, যেটা স্টার দিয়ে এবার এখানে লিখে দিচ্ছি যে দিস কোড ফর this code is for top 3 div বা যাই হোক এরকম কিছু একটা লিখে রাখলাম। আচ্ছা, তো মিনিংফুল আর কি কিছু একটা কমেন্ট ওখানে লিখে রাখতে হবে। আচ্ছা, মেইন মেনু আমি যেটা সিলেক্ট করলাম, তো এটা দ্বারা হবে কি আমার মেনু এরিয়ার যে চারিদিকে ঘিরে রেখেছি এটাকে সিলেক্ট করা হবে। তো ঠিক আছে, আমি এটাই দেখি যে এটাতে যদি আমি সিএসএস দিই কি হয়। এটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার এটা ইউজ করতে পারি। একটা কথা আর একটা বলি যেটা আপনারা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আমি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে কিন্তু কালার লিখে কালার দিতে পারি। ঠিক আছে, আবার চাইলে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার এটাও দিতে পারি। তবে বেস্ট হচ্ছে যদি কালার দেন শুধু, তাহলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার এটা দেওয়া। কারণ যখন আপনি শুধু ব্যাকগ্রাউন্ড দিবেন তখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, অথবা এখানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর মাধ্যমে এখানে আলাদাভাবে ইমেজের ফাইল ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ করে দিতে পারেন এরকম। কালার জন্য সবসময় এটাই দিবেন যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। এখানকার এই প্রপার্টি গুলো আর কি কি আছে এগুলো কাজ করতে করতে আসলে দেখা যাবে, কারণ এট এ টাইম সব প্রপার্টি গুলো দেখতে গেলে মনে থাকবে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি দিচ্ছি গোল্ড কালার দিলাম। এখন যদি আমি এটি করে দিই তাহলে দেখা যাবে যে আচ্ছা এটার ভিতরে চলে আসছে আমাদের এই মেনুর সেটা একটাকে মানে সরাই দিয়েছে। আমাদের এটা আসলে একটা লাইনে দরকার, তার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে ওয়াইড এর পরিমাণ উল্লেখ করতে পারি যে 100% পাবে আমাদের এই জায়গাটা। তো তার জন্য যদি রিলোড দিই তাহলে এটা 100% পেয়ে গেল। আচ্ছা, তো 100% যখন পাচ্ছে, তো নিচের অংশে একটা আমরা কাজ করি, একটা লাইন তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, যে মেনুর নিচে একটা লাইন থাকবে। তো লাইন সিম্পলি একটা লাইন তৈরি করার জন্য HR নামক ট্যাগ ইউজ করবো, যে হরিজন্টাল লাইন তৈরি হবে এটার মাধ্যমে। তো এটা দিলাম, রিলোড দিলাম, এবং দেখা যাচ্ছে মাঝে একটা সাদা ছোট্ট একটা লাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা আপাতত রাখছি। এখন আমার যে মেনু, সেই মেনুর হচ্ছে এখানে, আচ্ছা আপনি কিছু বলবেন পাঠানো চান? আচ্ছা বলেন। স্যার হচ্ছে মানে লাইন ট্যাগ না দিয়ে স্যার হচ্ছে ব্রেক ট্যাগ দিলে হবে না? লাইন ট্যাগ, ব্রেক ট্যাগ, হ্যাঁ ব্রেক ট্যাগও দেওয়া যেতে পারে, সমস্যা নাই। তবে ব্রেক ট্যাগ ইউজ না করাই বেটার। ব্রেক ট্যাগ ইউজ না করে, ব্রেক ট্যাগ কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়, সেটা টেক্সটের ভিতরে আপনি জাস্ট টেক্সট ব্রেক করার জন্য ইউজ করতে পারেন, এটা বেস্ট আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অবশ্যই গ্রুপে পোস্ট করব কোড, সমস্যা নাই, আমি আলাদা করে রাখছি। এখন যে কাজগুলো করবো এটাও শেয়ার করা হবে। আচ্ছা, এখানে দেখেন যে আমি জাস্ট আমার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে হাইট। এখানে দেখেন যে হাইটটা ফিক্সড এরকম হাইট হয়ে গেছে, কারণ কি? এর কারণটা আমাকে কে বলবেন? কেউ একজন বলেন। আচ্ছা, এখানে বলবেন হচ্ছে নজরুল ইসলাম খান, আপনি বলেন যে এখানে আমার মেনুর যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি তো মেনু তৈরি করতেছি যে ডিপের ভিতরে, সেই ডিপটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গোল্ড কালার। তো আমি তো আসলে এটার হাইট এত বেশি দিইনি, তাহলে কেন এরকম হাইট পাচ্ছে যেখানে মেনু নিয়ে কাজ করছি? আপনি বলেন। নজরুল ইসলাম খান, আপনি বলেন। হ্যালো, আচ্ছা আপনারা কে কে আছেন একটু হাত উঠান তো। সবাই হাত উঠান। আচ্ছা, মাইক্রোফোন সমস্যা আছে, ঠিক আছে, আপনি জাস্ট লিখেই দেন, বলেন যে আসলে কেন এখানে গোল্ড কালারের যে ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটা কেন হাইটটা এত বেশি কেন? আমি তো মেনু তৈরি করছিলাম, সিম্পলি একটা ডিভ নিলাম, তার ভিতরে একটা ক্লাস নাম দিয়েছি, যে ক্লাসের কোনো সিএসএস প্রপার্টি অ্যাসাইন করি নাই। আপনি এটা বলেন। আচ্ছা, আপনারা সবাই হাত উঠাই রাখেন, আমি তারপরে একটু পরে বলতেছি। নজরুল ইসলাম, আপনি বলেন যে এখানে
এই হাইটটা কিভাবে পেলো অ্যাকচুয়ালি? আচ্ছা আপনি লিখে দেন, আমি তারপরে দেখতেছি। আচ্ছা আচ্ছা HTML কোড, আচ্ছা HTML কোডের কি দেখবেন? আচ্ছা HTML কোড ওপেন করছি, এখানে আলাদা কিছুই নাই, জাস্ট একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে আমাদের লিস্ট নিয়েছি, আনঅর্ডার্ড লিস্ট, এবং হচ্ছে একটা ক্লাস দিয়ে সেটাকে ডিফাইন করেছি, এবং সেই ক্লাসের দেখেন এখানে কোনো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার আর হোয়াইট এই দুইটা সিএসএস প্রপার্টি দিয়েছে, আর অন্য কিছু দেইনি। তো এগুলোর সাথে তো হাইটের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে কেন তাহলে ব্রাউজারে আমাকে এরকম দেখাচ্ছে? নজরুল ইসলাম, আপনি এটা বলেন। আচ্ছা আপনি বলেন। আচ্ছা ততক্ষণ আমি আর একটা কথা বলি, আপনারা এখানে কয়েকজন হাত উঠাননি এখনো। ফারহানা জামান, ফারহানা জামান আপনি কি আছেন? আপনি যদি হাত উঠাতে নাও পারেন তাহলে আপনি লিখে দেন, বলেন। তারপরে ইফতেখারুল আলম, আচ্ছা আছেন, ঠিক আছে। আচ্ছা ইফতেখারুল আলম, আপনিও রেসপন্স করেন। ইফতেখারুল আলম, আপনি রেসপন্স করেন, কথা বলতে পারেন অথবা এখানে রিপ্লাই দেন কুইকলি প্লিজ। আচ্ছা ইফতেখারুল আলম, আপনি কি আছেন? স্যার একটা প্রবলেম। আচ্ছা আমি কিন্তু যার রেসপন্স পাচ্ছি না তার এগুলো কিন্তু প্রুফ থেকে যাচ্ছে, ঠিক আছে, যে সে রেসপন্স করছে না। আপনারা আপনার টাইম মতো রেসপন্স করবেন প্লিজ, না হলে ধরে নিব যে আপনি আসলে জাস্ট জয়েন করে অন্য কোথাও আছেন, এটা আসলে ঠিক না। এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তাকে আমাদের গ্রুপ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট ওয়েট করতেছে। আপনারা প্লিজ এই সুযোগটাকে অবহেলা করবেন না, আর অপব্যবহার মানে অন্যভাবে করবেন না, যে নেগলেক্ট করবেন না, ঠিক আছে, প্রয়োজনে অন্য কাউকে সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যার আচ্ছা, একটা আপনারা সব, হ্যাঁ বলেন। আচ্ছা সবাই, বাকি সবাই হাত নামায় ফেলেন, আর আপনার প্রবলেম কি বলেন। স্যার প্রবলেমটা হচ্ছে যখন ডিপ দিতেছি মেনুটার ভিতরে, মেনুটা ওয়েব পেজ থেকে উদা হয়ে যাচ্ছে, ডিপটা কেটে দিলে মেনুটা থাকতেছে। ও আচ্ছা ইন্টারেস্টিং। আচ্ছা এখানকার যে বিষয়টা, আমি কিন্তু অ্যান্সার কি পেয়েছি মনে হয় পাইনি। নজরুল ইসলাম, আপনি অ্যান্সার দিয়েছেন কি? আচ্ছা লিস্টে ডিফল্ট ভাবে উপরে নিচে আসছে না, সেটা ঠিক আছে, ডিফল্ট ভাবে উপরে নিচে আসছে, সেটা অল রাইট। কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে যেটা আপনারা হয়তো খেয়াল করছেন না, আমি আর একবার বলি, আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। সেটা হচ্ছে আমরা কমন ভাবে একটা জিনিস দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে পড়ছে না, দেখালে মনে পড়বে। সেটা হচ্ছে ডিভ নামে একটা ক্লাস নিয়ে ট্যাগকে সিলেক্ট করে আমরা এখানে হাইট উল্লেখ করে দিয়েছিলাম, যেটা আছে হাইট। এক কথায় প্রত্যেকটা ডিভের এই প্রপার্টি গুলো আমরা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা তো এখন ইন্টারেস্টিং একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা তো অনেক ডিপ ব্যবহার করবো, তো সব ডিপেরই এরকম হাইট হয়ে যাবে, ফন্ট সাইজ এত হবে, কালার হোয়াইট হবে, এগুলো আমাদের আমরা শুধু চাই না, আমরা সব ডিপে চাই না, ঠিক আছে। তো আমরা এই প্রপার্টি গুলো যে ডিপে চাই আমরা শুধু সেই ডিপেই দিব। তো তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য কিন্তু আমরা একটা ক্লাস তৈরি করতে পারি, ঠিক আছে। তো আইডি ব্যবহার করতে পারি। আমরা এখানে আলাদা করে ডিফাইন করতে পারি, অথবা এগুলো কমন ফিচার। আমি ওই যে তিনটা যে বক্স তৈরি করেছি, তিনটা বক্সেই হচ্ছে কমন এই ফিচার গুলো থাকবে, প্রপার্টি গুলো থাকবে। তো তার জন্য এখানে আমাকে একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম। সাপোজ আমি দিলাম ঢাকা, একটা নাম দিলাম, ক্লাসের নাম, ঠিক আছে। এই ক্লাসের নামের এই প্রপার্টি গুলো এখন এই ঢাকা এই ক্লাসটা আমি অ্যাসাইন করবো, খালি যে ডিপ গুলোতে সেই ডিপ গুলোই ওইগুলো পেয়ে যাবে প্রপার্টি গুলো, ঠিক আছে। আর মাল্টিপল কিভাবে মাল্টিপল
ক্লাস ইউজ করতে হয় সেটা তো আপনারা জানেন, যে জাস্ট স্পেস দিয়ে সেপারেট করে এরকম ভাবে দিয়ে দিব। তাহলে দেখেন এখন সব ডিপকে সিলেক্ট করবে না, আমি যে সিএসএস টা এখন মডিফাই করলাম, ঠিক আছে, যে ঢাকা যেখানে দিবে সেখানে শুধু এই প্রপার্টি গুলো পাবে। আমি জাস্ট ওই 3টা বক্সকে আমি ওই প্রপার্টি গুলো দিতে যাচ্ছি, তাই আমি ওখানে আলাদা করে দিয়ে দিলাম। তো এখন হবে কি, মেনু যে ডিপের মধ্যে আছে সেটা দেখেন মডিফাই হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু ডিফল্ট ভাবে যতটুকু পাই এর কন্টেন্ট যতটুকু সেই অনুযায়ী এটা আসলে ফ্লেক্সিবল হিসেবে কাজ করবে, যে হাইট অটোমেটিক্যালি ইনক্রিজ হবে, ঠিক আছে। আর বাদ বাকি টিপ 3টা ওইরকম যেভাবে ডিজাইন করছিলাম সেভাবে আছে। আর মাঝখানে একটা হরিজন্টাল রোল একটা লাইন দিয়েছিলাম সেটা আছে। আচ্ছা, সেটাকে আমরা মডিফাই করতে পারি চাইলে, যে HR এটাকে আমরা একটা ক্লাস দিয়ে সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, যেমন এখানে HR আছে, এটাকে আমরা একটা ক্লাস দিলাম, যে এটা নাম দিলাম আমাদের যে আওয়ার লাইন, জাস্ট এটুকু লিখলাম আওয়ার লাইন। নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে সিলেক্ট করে নিয়ে তারপরে এটাকে একটা এটাতে হচ্ছে ইয়ে করতে পারেন, সো সিএসএস দিয়ে দিতে পারেন, যে এখানে আমি লিখলাম, লেখার পরে এখানে দিলাম যে সাপোজ হাইট দিলাম মনে করেন 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে #666, আমি এটা দিলাম। কালার কোড মুখস্থ করার কোনো দরকার নেই, আমি জাস্ট আমার জানা আছে আর কি, কাজ করতে করতে এটা আমি আন্দাজে দিলাম। আচ্ছা, এখানে সেরকম একটা ডিসটেন্স হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা মেনুকে কিভাবে ডিজাইন করি আমরা মূল সেই বিষয়ে ফোকাস করি। তো মেনু আর আমার প্রবলেমটা সলভ হয়নি এখনো। আচ্ছা, আপনারটা আমি দেখবো, ঠিক আছে, মেনুটা একটু দেখে নিই। সরি স্যার, মাইক্রোফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতেছেন? না স্যার, লেভেলিয়ার মাইক্রোফোন। আচ্ছা, প্রয়োজনে আপনাদের অল্টারনেটিভ সিস্টেম রাখতে হবে, প্রয়োজনে ইয়ারফোন ইউজ করবেন, ঠিক আছে। এগুলো আসলে আপনাদের নিজের দায়িত্বে ঠিক করতে হবে। আচ্ছা, এখন আমি যে মেনুর যে বিষয়টা দেখাতে যাচ্ছিলাম সেটা বলি, যে এখানে দেখেন যে লিস্ট আমি নিয়েছি, এই লিস্টে হচ্ছে স্টাইল আছে, ডট ডট ডট, এখানে গোল মতো কিছু আছে। তো এটা আসলে ডিফল্ট ভাবে আসে। তো আমি এটাকে ডিজাইন করতে যাচ্ছি, তো ডিজাইন করার জন্য প্রথমে একে সিলেক্ট করতে হবে। আমরা কিভাবে সিলেক্ট করবো, আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে একটু দেখি। এখানে দেখেন যে এখানে প্রথমে হচ্ছে একটা ডিভ নিয়েছি, তারপরে ইউএল নিয়েছি। তো একটা লক্ষ্য করেন যে এখানে আমরা এই মেনু স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিয়েছি, এটার ভিতরে যে মেন ইউএল আছে আমরা এভাবে স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি লিখি এইভাবে স্পেসিফিক ভাবে লিখবো, যে প্রথমে মেইন মেনু, তারপর একটা মিনিমাম একটা স্পেস, বেশি স্পেস হলেও সমস্যা নাই, স্পেস দিয়ে তারপর লিখতে হবে এর ভিতরকার কোনো কিছু। যে আমি বলতে চাচ্ছি এটার মানে হলো কি, এটা মানে হলো মেইন মেনু নামক ক্লাসটা যে এলিমেন্টের ভিতরে এলিমেন্টে আছে সিলেক্ট করা, সেই এলিমেন্টের ভিতরে তারপরেরটা আছে, ঠিক আছে। তো এইরকম ভাবে যদি সিলেক্ট করি তাহলে কি হবে, এখন যদি আমি বলি লিস্ট স্টাইল নাম, এটা দ্বারা কি হবে, এই প্রপার্টি দ্বারা এটা বোঝাবে যে আমার ইউএলটা হচ্ছে লিস্ট, তো লিস্ট স্টাইল নাম এই প্রপার্টিটা যখন দেব তখন ওই লিস্টের স্টাইলটা চলে যাবে। তার মানে যে আগে যে গোল দিয়ে গোল চিহ্ন আছে ব্ল্যাক কালারের, ওটা চলে যাবে। তো রিলোড দিলাম তাহলে ওটা চলে গেল, দেখা যাচ্ছে। আমাদের যখন মেনু করব তখন কিন্তু ওটার প্রয়োজন পড়বে না, যখন প্রয়োজন পড়বে তখন রেখে দেবো। তো তার মানে আমাদের এই মেনুটা লিস্টটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, লিস্টের সিলেক্ট যখন হয়েছে তখন আমি আরেকটা চেক করি যে সিলেক্ট কত হয়েছে কিনা, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে ব্ল্যাক কালারের, ঠিক আছে। আমি জাস্ট কোড লিখতেছি, আপনারা ব্ল্যাক লিখলেও কাজ করবে, সমস্যা নেই। আমি কালার কোড দিচ্ছি, এটা ব্ল্যাক এর কালার কোড আছে, এটা হয়ে গেল। কিন্তু ফন্ট কিন্তু আর দেখা যাচ্ছে না, ফন্ট কিন্তু আছে। তো ফন্টের কালারটা আমি যদি এখন চেঞ্জ করতে চাই, তো ফন্ট হচ্ছে ইউএল এর ফন্ট না কিন্তু, ঠিক আছে। আমি তারপরে এখানেই দিচ্ছি যে ফন্ট কালার, এখানে দিচ্ছি যে ফন্ট কালার সাদা, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি হোয়াইট, কালার কোড দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি যদি রিলোড দিই তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, তাহলে যে এটা ফন্টের কালার সাদা হবে তা কিন্তু না। এখানে আমি ইউএল এর আসলে এই প্রপার্টিটা না, এই প্রপার্টিটা একটু লক্ষ্য করেন যে কার এখানে এলআই দিয়ে ঘিরে আছে এই টেক্সটকে, সুতরাং আমাকে এলআই তে এই সিএসএস প্রপার্টিটা দিতে হবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে ডিভ প্রথমে আছে, তার মধ্যে আছে ইউএল, তারপরে আছে এলআই। তাহলে এইভাবে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে সেটা কিভাবে সিলেক্ট করব, তা এটা খুবই সিম্পল, জাস্ট পরে একটা স্পেস দিয়ে নেব। হ্যাঁ,
তো এখানে ফন্ট কালারটা তাহলে আমি এখানে দিলাম না, এখানে না দিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি, আগের যে ক্লাস সিলেকশন করেছি, ক্লাস দিয়ে সিলেকশন করেছি সেটা দিলাম। এবার ইউএল এর ভিতরে আছে এলআই, সুতরাং এটাকে এইভাবে দিলাম, দিয়ে এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম হচ্ছে সিএসএস প্রপার্টি উল্লেখ করার জন্য। ঠিক আছে, এখানকার এটা হচ্ছে সিলেকশন, যে আমরা আসলে কোন এলিমেন্টকে সিলেক্ট করতে যাচ্ছি। এটাকে আপনার ব্রাঞ্চিং সিলেকশন বলতে পারেন বা নেস্টেড সিলেকশন বলতে পারেন, যে একটার ভিতরে আরেকটা আছে সেটাকে স্পেসিফিক ভাবে কিভাবে সিলেক্ট করব। তো এখন যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সিএসএস প্রপার্টি গুলো দিব সেগুলো অ্যাপ্লাই হবে এটার উপরে, সেকেন্ড ব্র্যাকেটের আগে যেটা থাকবে সেটার উপর কাজ করবে। এখন যেটা দিব সেটা কিন্তু এর উপর কাজ করবে না, এগুলো হচ্ছে জাস্ট ওয়েটা দেখানো হয়েছে। যেমন মনে করেন আপনি হচ্ছে চট্টগ্রামে যাবেন, তো চট্টগ্রাম থেকে ঢাকা থেকে যখন যাবেন তখন কোন এরিয়াতে যাবেন এটা একটা ফ্যাক্টর। যদি আপনি এয়ারপোর্ট হয়ে যান তাহলে সেক্ষেত্রে উত্তরায় যেতে হবে, এবং উত্তরায় যাওয়ার আগে আপনি যে জায়গায় আছেন সেখান থেকে যাওয়ার পথে যে যে এলাকাগুলো পড়বে সেগুলো তো জাস্ট ওইগুলো দিয়ে গেলেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোথায় গেলেন সেটা হচ্ছে একটা ফ্যাক্টর। সেটাকে বোঝানো হবে যে আপনি উত্তরায় গেলেন, এয়ারপোর্টে যাচ্ছেন। তো একইভাবে এরকম ইউএলটা হচ্ছে মনে করেন তার মাঝখানের কোন একটা জায়গা, কিন্তু কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে লাস্টেরটা, যে যেখানে যাচ্ছি। এখন এই লাস্টেরটা যেটা এলিমেন্ট থাকবে এখানে কিন্তু আমি ট্যাগ দিয়েছি, ঠিক আছে, এখানে কিন্তু ক্লাস নেমও হতে পারতো, যে এলআই কে যদি আমি একটা ক্লাস দিতাম সেই ক্লাসটাও এখানে দিলেও তাও ওই এলিমেন্টটাকে সিলেক্ট করা হয়ে যেত। তো এখন এটার মানে হচ্ছে আমি এলআই কে সিলেক্ট করছি, তো এলআই কে যখন সিলেক্ট করছি তখন আমি এখন সিএসএস প্রপার্টি দিলে, আচ্ছা মাইক্রোফোন আমার মুখে থেকে হয়তো একটু দূরে সরে গেছিল। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন ঠিক মতো? এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? স্যার আচ্ছা শোনা যাচ্ছে এখন। ওকে, তো যেটা বলছি, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন যেটা বলছিলাম যে এটা আমি লাস্টে যেটা দিয়েছি সেটাকে কিন্তু কাজ করবে এখন যে সিএসএস প্রপার্টি লিখবো। তো চলো আমি লিখি, এখানে আমি জাস্ট লিখতেছি যে ফন্ট হাইফেন সাইজ, এবং এখানে উল্লেখ করতেছি যে 40 পিক্সেল, একটু বড় করে দেখাতে চাচ্ছি। তাহলে এই প্রপার্টিটা কাট করে চলে যাবে এখানে যে ফন্টের, এখানে যে ফন্ট আছে সেই ফন্টটা, ঠিক আছে, দেখেন সাইজ কিন্তু বেড়ে গেছে। সো আমি এখন চাচ্ছি সাইজ বেড়েছে কিন্তু কালারটা চেঞ্জ না করলে দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, সুতরাং ব্ল্যাক এর উপরে আমি যদি হোয়াইট দিই, এটা আমি কোডেও লিখে দিতে পারি অথবা এখানে লিখে দিতে পারি কালারটার নাম, যে কালার হচ্ছে হোয়াইট। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রিলোড করলে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেল। ওয়েল, তো এখন এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে লিস্টের যে সিস্টেম সেটা পরপর আসে, তো আমাদের এটা পাশাপাশি আনতে হবে। তো পাশাপাশি আনার জন্য এখানে দেখেন যে সবগুলো হচ্ছে এল আই, মানে একই জিনিস। তো আরেকটা ব্যাপার, আমি কিন্তু দেখেন এখানে সিএসএস প্রপার্টি দিয়েছি এক জায়গায়, যে হোয়াইট কালার, আর ফন্ট সাইজ হচ্ছে আচ্ছা আবু আরেফিন, আপনি কিছু বলবেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার লিস্টের আনঅর্ডার লিস্টের সামনের দিকে যে মানে ছোট ছোট যে ফুল স্টপের মতো পয়েন্ট থাকে, তো ওই পয়েন্ট গুলো তো হোয়াইট কালার হলো না, টেক্সটটা হোয়াইট কালার হলো। আচ্ছা আপাতত ওই স্টাইলটা দেখার দরকার নেই এখন, ঠিক আছে, স্টাইলটা পরে ইয়ে করেন, এখন মূল বিষয়টা আগে দেখেন। তারপরে ডিজাইনের আরো অনেক বিষয় আছে যেগুলো ধীরে ধীরে সামনের দিকে বুঝবেন। হ্যাঁ, আমি আগে এটা কমপ্লিট করে নিই। আচ্ছা এখানে লিস্ট আইটেম যেটা দিলাম সেই লিস্ট আইটেমকে দেখেন যে একটাতে দিয়েছি কিন্তু সবগুলো পেয়ে গেছে, কিন্তু কেন? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? প্রশ্ন তো অবশ্যই জায়গায় যে আমি এক জায়গায় দিলাম কিন্তু সবগুলোতে কেন হলো। আচ্ছা আবু আরেফিন অরূপ কিছু বলবেন? আবু আরেফিন অরূপ। স্যার ওই যে আগের কোশ্চেনে হ্যান্ডি ওঠানো ছিল। ও আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা কথা শেষ হয়ে গেলে হ্যান্ড নামাই ফেলবেন, তাহলে বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না কে কিছু বলবেন কি। আচ্ছা ফারহানা জামান আপনি বলবেন, হ্যাঁ বলেন। স্যার হচ্ছে মানে লিস্ট স্টাইলটা যে নন করে দিচ্ছেন এজন্য ওই ডট গুলো চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি লিস্ট স্টাইল নাম করেছি এই জন্য যে ওটা আমি রিমুভ করাতে চাচ্ছি। লিস্ট স্টাইল টাইপ আপনি চেঞ্জ করে দিতে পারেন অন্য কোনো প্রপার্টিতে, স্কোয়ার বা এরকম অনেক কিছুই আছে, আপনার ইমেজও সেট করতে পারেন। আচ্ছা সেগুলো পরে, আগে আপাতত এটুকু দেখেন মেন বিষয় সেটা হচ্ছে এখানে আমি জাস্ট একটাতে দিয়েছি কিন্তু সবগুলোতে হয়ে গেছে লিস্টে, কিন্তু কেন? এখানে মেন বিষয়টা দেখেন আমরা সিলেক্ট করেছি কিভাবে। আমি এখানে যেভাবে সিলেক্ট করেছি সেটার মানে হচ্ছে আমাদের প্রথমে মেইন আন্ডারস্কোর মেন এই ক্লাসটা যে এলিমেন্টে আছে সেই এলিমেন্টটার
পরে ওর পরে মানে ওটার ভিতরে কোন এক জায়গায় যেখানে ইউএল পাবে, সেই ইউএল এর ভিতরে আবার কোন এক জায়গায় যদি এলআই পাই, তাহলে সেই এলআই কে সিলেক্ট করবে। এখন সেই এলআই কতটা আছে এখানে আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি, যে দেখেন যে প্রথমে মেইন আন্ডারস্কোর মেনু, তারপরে হচ্ছে তার ভিতরে আছে ইউএল, ঠিক আছে। তারপরে দেখেন ইউএল এর ঠিক পরেই, মানে এক কথায় ইউএল এর ভিতরেই এই এলআই গুলো আছে, ঠিক আছে। তো ইউএল এর ভিতরে যেহেতু এলআই গুলো আছে সবগুলোই পাচ্ছে, তো ইউএল এর ভিতরে যে এলআই পাবে সেই এলআই তেই হচ্ছে আমাদের এই প্রপার্টি গুলো দিয়ে দিবেন। মূল বিষয়টা হচ্ছে এটা। তো যেহেতু ইউএল এর ভিতরে সবগুলোতে এটা দিয়ে দিচ্ছে, তার মানে সেম প্রপার্টি পাচ্ছে সবগুলোতে। আমাদের এটাই দরকার, সেম প্রপার্টি দরকার একটা মেনুতে। তবে আলাদাভাবে যদি চান তাহলে সেক্ষেত্রে সেটাও সিলেক্ট করার ওয়ে আছে, সেটা আমি দেখাবো পরে শুরু ক্লাসে। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে পাশাপাশি আনতে পারি। তো দেখেন একটাতে যদি আমি এখন লিখে দিই ফ্লট লেফট, তাহলে অ্যাকচুয়ালি কি করবে, অ্যাকচুয়ালি এখানে সবগুলোকে ফ্লট লেফট করে দেবে, কারণ এখানে আমি একটাকে সিলেক্ট করিনি। এখানে এই সিলেকশনটা হচ্ছে এমন যে ইউএল এর ভিতর যতগুলো এলআই পাবে কোন জায়গায়, যেখানে হচ্ছে মেনু আন্ডারস্কোর মেনু এই ক্লাস দিয়ে যে এলিমেন্টকে সিলেক্ট করেছি সেটার ভিতরে যে ইউএল আছে, সেই ইউএল এর ভিতরে যত এলআই আছে সেই এলআই গুলোকে এই প্রপার্টি গুলো দিয়ে দেবে। প্রত্যেকটা এলআই এর ভিতরে আমরা এই প্রপার্টি পাবো। যেমন আসেন প্র্যাকটিক্যালি দেখি, এটা যদি রিলোড করি তাহলে দেখেন কি হয়েছে। আচ্ছা, আমি কি কোথাও কোনো সমস্যা করলাম কোডের ভিতরে? আমাদের একই জিনিস হয়েছে, আপনার যেটা হয়েছে আমাদের সাইডে হয়েছে, ফ্লট লেফট তারপর সব চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। আচ্ছা এরকম, আচ্ছা এখানে মেন বিষয় হচ্ছে দেখেন এলআই কিন্তু ডিসপ্লে করছে ব্লক আকারে, মানে 100%। আমি যেমন এলআই তে যদি একটা কাজ করি, এলআই তে আমি একটা মার্জিন দিই, যে মার্জিন 4 পিক্সেল, তাহলে সব জায়গায় কিন্তু মার্জিন তৈরি হয়ে যাবে। এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে সাপোজ অরেঞ্জ, তাহলে দেখেন প্রত্যেকটা এলআই তে ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? প্রত্যেকটা, আর যে আমি যে মার্জিন দিয়েছি 4 পিক্সেল, সেটা কিন্তু এই ফাঁকা জায়গাটা যেটা কালো আকারে ব্যাকগ্রাউন্ড, পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখা যাচ্ছে। তো এইরকম অবস্থায় আপনি যদি ফ্লট প্রপার্টি দেন, আমি ফ্লট দিলাম, ফ্লট হচ্ছে লেফট, তো এটা কিন্তু আসতেছে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। যখন হচ্ছে এখানে মেন বিষয় হচ্ছে যখন ফ্লট লেফট করতেছেন, অ্যাকচুয়ালি করছে কি সবগুলোতে ফ্লট লেফট হয়ে যাচ্ছে, যার কারণে লাস্ট যে এলিমেন্ট আছে আপনার ইউএল এলআই ফ্যাক্ট, এটাতেও কিন্তু প্রপার্টি লাস্টে হয়ে যাচ্ছে ফ্লট লেফট, যার কারণে এর বাইরে পরবর্তীতে যে এলিমেন্ট পাবে সেটাকেও ফ্লট লেফট করে নিচ্ছে, মানে তাকেও পাশে নিয়ে চলে আসছে। তো লাস্টেরটাই এই জন্য অমিট করে দিতে পারেন ফ্লট লেফট, অথবা আরো উপায় আছে এটাকে সাজানোর জন্য, আমি সেটাকে দেখাচ্ছি। হ্যাঁ সেটাই, যে ফন্ট কালারটা হচ্ছে হোয়াইট, যে কারণে এখানে দেখা যাচ্ছে না, কারণ যখন আমার তো ব্যাকগ্রাউন্ড আসলে এটা বাইরে চলে আসছে। আচ্ছা এখানে যে ইয়েটা এই কালারটা, এটা হচ্ছে আমাদের ইউএল এর ভিতর দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এখানে ফ্লট করে নিচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, সবগুলো ফ্লট করে নিচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইউএল এর বাইরে যা থাকবে সেগুলো আর প্লট হবে না, তার জন্য এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লিয়ার নামে একটা প্রপার্টি আছে, সেটাকে আমরা বোথ, আচ্ছা এটা এখানে কাজ করবে না, এটা আলাদা ব্যাপার। আচ্ছা এই জায়গায় আপনার একটা কাজ করেন, ফ্লট প্রপার্টি ইউজ না করার দরকার নাই, কারণ ফ্লট প্রপার্টি ইউজ করলে অন্যান্য প্রপার্টির উপর যে ইফেক্ট করছে সেই জিনিসটা আসলে হ্যান্ডেল করতে আরো কিছু বিষয় জানা দরকার। তো এখন যেটা আমি দেখাবো ফ্লট করার আরো উপায়, সেটা হচ্ছে আমি রিলোড দিলাম, দেওয়ার পরে এখন যে ইউএল আছে, এই ইউএল এ আমি একটা সিএসএস প্রপার্টি দেব। আচ্ছা এটাকে পরে দিই। আমি পাশাপাশি আনার জন্য যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ইউএল এর ভিতরে এলআই গুলো পর আছে, সেহেতু আমি একটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে এটাকে হচ্ছে আমি দিব ডিসপ্লে প্রপার্টি বলে, ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, ঠিক আছে। তো ডিফল্ট ভাবে ডিসপ্লে ব্লক আছে, তো আমি এখানে ডিসপ্লে দিব হচ্ছে ইনলাইন ব্লক, ঠিক আছে।
আমি ডিসপ্লে প্রপার্টি নিয়ে আজকে আলোচনা করার সময় পাচ্ছি না, বাট আগামী দিন এরকম ইম্পর্টেন্ট আরো কিছু সিএসএস নিয়ে আলোচনা করব, প্লাস একটা ওয়েব পেজ লেআউট ডিজাইন করব পুরোপুরি। একটা রাত্রে একটা সিলেক্ট করে রাখবো, সেটা ক্লাসে দেখাবো কিভাবে কোনটা কিভাবে কাজ করে, সেখানে আরো নতুন অনেক কিছু আলোচনা করা হবে। আচ্ছা, তো এখানে যখন আমি ডিসপ্লে প্রপার্টি দিলাম ইনলাইন আইকন ব্লক, এটা ভ্যালু ডিসপ্লে, তখন কি করছে, তখন এই আমি যে আইটেম গুলো পরপর পাচ্ছি একই টাইপের, এলআই কে আমি যেহেতু দিয়েছি, প্রত্যেকটা এলআই তে এই একই সেম প্রপার্টি পাচ্ছে যে ইনলাইন ব্লক, তখন সবগুলো ইনলাইনে চলে আসছে, মানে এক লাইনে চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা লিস্ট আইটেমে দিলাম। এখন এটা আছে হচ্ছে ইউএল এর মধ্যে। এখন ইউএল কে আমি যদি বলে দিই যে টেক্সট গুলো যে অ্যালাইন করেছে সেটাকে আমি সেন্টারে নিয়ে যেতে চাই, তাহলে দেখেন এটা সেন্টারে চলে যাবে। এই দুইটা প্রপার্টিতে আমরা আমাদের লিস্টের আইটেম গুলোকে মাঝখানে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এখন এই প্রপার্টি গুলো যদি আমি আমার কোডে দিয়ে দিতে চাই, তাহলে মেইন আমাদের যে ইউএল এ একটা প্রপার্টি হবে, আর এলআই তে একটা প্রপার্টি হবে। এলআই তে দিব হচ্ছে ডিসপ্লে এবং দিব হচ্ছে ইনলাইন ব্লক। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক এটা দিলাম। আর ইউএল এ দিব হচ্ছে জাস্ট মাঝখানে নিয়ে যাওয়ার জন্য টেক্সট লাইন সেন্টার আউট। যদি রাইটে নিয়ে যেতে চান তাও পারবেন, কারণ টেক্সট লাইনের হচ্ছে তিনটা প্রপার্টি আছে, টেক্সট লাইন লেফট, রাইট আর সেন্টার। তো আমি মাঝখানে আমার টার্গেট, তো আমি মাঝখানে এটা দিলাম। তো এখন আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। সাপোজ এলআই কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট বললাম যে মার্জিন রাইট, আমি মার্জিন রাইট করে দিতে চাচ্ছি, যে মার্জিন রাইট করে দিতে পারি, অথবা সমানভাবে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা এলআই তে মার্জিন লেফট এবং রাইট উল্লেখ করতে পারি। তার মানে উপরে আর নিচে, আচ্ছা এখানে আমি ইউজ করি সেটা হচ্ছে উপর নিচে 5 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে 10 পিক্সেল। দেখেন তো এই জিনিসটা মনে করতে পারেন কিনা, আমি আজকেই দেখাইছি যে মার্জিনের দুইটা ভ্যালু যদি সেম রাখতে চাই, যেমন উপরে এবং নিচে মার্জিন যদি আমি 5 পিক্সেল করে নিতে চাই, আমার এখন কতটুকু লাগবে সেটা আমার হচ্ছে ইচ্ছা মতো এখানে সেট করে দেবো। ঠিক আছে, আমি ইন্সপেক্ট করে দেখতেছি যে আমার অ্যাকচুয়ালি এখানে আমি 20 পিক্সেল আমি রাখতে চাচ্ছি, আর মার্জিন যেটা আছে সেটা আরেকটু ইনক্রিজ করে দিতে চাচ্ছি, কারণ প্রথমটা হচ্ছে উপরের নিচে। ঠিক আছে, আর পরের যে ভ্যালুটা সেটা হচ্ছে ডানে বামে। তো ডানে বামে আমি এখন ইনক্রিজ করে দিচ্ছি। তাহলে এটা যখন এরকম আসলো, তখন এখানকার যে সিএসএস প্রপার্টি সেটা আমরা কপি করে নেওয়া আছে, এখানে জাস্ট আপডেট করেছি হচ্ছে এটা যে মার্জিন 20 আর 30 পিক্সেল। তো এটা আমরা তাহলে নিয়ে নিলাম এবং এটা দিয়ে দিলাম হচ্ছে এলআই তে। তো এলআই তে তাহলে আমাদের এটা এখন সেভ হয়ে গেল, ডাবল হয়ে গেছে, সরি। আচ্ছা, পার্টিসিপেন্ট কয়েকজন কম দেখছি। আচ্ছা, তো দেখেন এটা এখন সেভ হয়ে গেছে। তো এটা আমাদের একটা মেনু মতো হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে মেনুতে লিংক থাকে। ঠিক আছে, তো এই লিংক গুলো আমি কোথায় সেট করব? তো লিংক সেট করার জন্য আপনাদের দেখিয়েছি কি যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। তো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার জন্য কি করব? জাস্ট এই টেক্সটটা আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তার জন্য এখানে গেলাম এ এবং টেক্সট দিলাম, তারপরে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন ব্যাপার হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের যে অ্যাট্রিবিউট আছে এসআরইএফ, এটাকে আমরা ইউজ করলাম, ইউজ করে এখানে কিছু একটা লিংক দেব। ঠিক আছে, আমি এখন এখানে আপাতত হ্যাশ চিহ্ন দিয়ে রাখছি, হ্যাশ লিংকের ক্ষেত্রে কাজ করে। তো আমি যা এই কমন জিনিসটা আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে অ্যাবাউট এর আগে দিয়ে দিলাম, তারপরে কন্ট্যাক্টের আগে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ফ্যাক্টের মধ্যে দিয়ে দিলাম। তো লাস্টে আমাদের যে ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে কপি করছি, সেটাকে কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন যখন আমার লিংক হয়ে গেল, আমি এখানে হ্যাশের জায়গায় আমার কাঙ্ক্ষিত লিংক আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তো যখন রিলোড করব তখন একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা হচ্ছে দেখেন, যেখানে আমার ফন্টের কালার কিন্তু ব্লু হয়ে গেল। এখানে আমি সেট করে দিয়েছিলাম হচ্ছে হোয়াইট, বাট হোয়াইটটা আমি কোথায় সেট করেছিলাম একটু লক্ষ্য করেন, যে আমি সেট করেছিলাম হচ্ছে মেইন মেনু থেকে, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, এলআই তে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। এখানে দেখেন যে এলআই তে আমার হচ্ছে ফন্ট কালার হোয়াইট দেওয়া আছে, বাট আমার অ্যাকচুয়ালি এলআই তে না, আমার এখন এই টেক্সটটা আছে এর মধ্যে, যে কারণে এলআই কে দিলে হবে না, এখানে এর প্রায়োরিটি আছে, একে দিতে হবে। তো এই কারণে আমাদের ওইটা এখন একটু মডিফাই করতে হবে। তো মডিফাই করার জন্য আমরা জাস্ট এভাবে স্পেসিফিক ভাবে উল্লেখ করব
সেটা হচ্ছে আমি এটাকে আবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার জন্য এটা নিলাম। তারপরে এখন এলআই এর ভিতরে এ আছে, দেখেন প্রত্যেকটা এলআই এর ভিতরে এ আছে। তো সেখানে আমি যদি ফন্ট কালার এটা যদি আমি এখানে বাদ দিয়ে দিই, এখানে বাদ দিয়ে জাস্ট আমি যদি এখানে দিই যে জাস্ট কালার, তারপরে হচ্ছে হ্যাশ, সরি হ্যাশ না দিয়ে আমি কালার লিখে দিচ্ছি। এখন দেখেন আমি যদি রিলোড করি তাহলে ওই এটা পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে মাউস নিয়ে গেলে। এখন এর নিচে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় ডেকোরেশন। ঠিক আছে, টেক্সট ডেকোরেশন। আর টেক্সট ডেকোরেশন এখন ডিফল্ট ভাবে অ্যাঙ্কর ট্যাগের সাথে থেকে যায়। তো আমরা চাইলে এই এটাকে আমরা ইন্সপেক্ট করে এখান থেকে আমি দেখাই দিতে পারি যে অ্যাঙ্কর ট্যাগ যেটা এখানে কালার দিলাম হোয়াইট, আমি এটার টেক্সট ডেকোরেশনটা রিমুভ করতে চাচ্ছি। তো তার জন্য টেক্সট ডেকোরেশন এখানে জাস্ট উল্লেখ করে দেবো নাম, তাহলে ওই চিহ্নটা চলে যাবে। আর পরবর্তীতে আমরা চাইলে এটাকে বর্ডার সেট করতে পারি ইচ্ছা মতো। যেমন এখন যদি আমি একটা বর্ডার সেট করতে চাই, যে আর বর্ডার প্রপার্টি অবশ্য আপনাদেরকে দেখানো হয়নি। আচ্ছা আপাতত এটা থাক, এখন দরকার নাই, সামনের দিন দেখাবো। তখন মেন ব্যাপার হচ্ছে এরকম। আর প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের এতে আমি একটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালারও ইচ্ছা করলে সেট করে দিতে পারি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি পিঙ্ক কালার, যদি দিই তাহলে এরকম আসছে। আর যদি এটাকে আবার প্যাডিং সেট করে দিই সাপোজ 5 পিক্সেল, তাহলে এটা এরকম দেখাবে। আচ্ছা আপাতত আমি এভাবে রাখতেছি। আচ্ছা প্যাডিং উপর নিচে একটা 20 পিক্সেল দিচ্ছি ডানে বামে। আচ্ছা এটা দুটো আলাদা করে দিলাম। ঠিক আছে, উপর নিচে একরকম, ডানে বামে আরেক রকম। আচ্ছা এইভাবে দিলাম। তো দেওয়ার পরে আমরা এভাবে রাখি। তো এই কোডটুকু এখন কপি করে নেব। কপি করে নেওয়ার পরে কোড কপি করার সময় সাবধান থাকবেন, কিছু অংশ দেখা যাচ্ছে আসতে পারে, কিছু অংশ নাও আসতে পারে। যেমন আমার অলরেডি কালারের সিট আসে নাই, সিলেকশনে একটু সমস্যা ছিল। আচ্ছা এবার সেভ করে দিয়ে বা রিলোড করে দিলাম। একটু দেখেন তো এখন আমাদের এটা মেনু হয়ে গেছে। তো এখন এই মেনুতে আমরা যে লিংক ইউজ করব সেই লিংকে হচ্ছে এখানে কাজ করবো। ঠিক আছে, আর আপাতত এটাই। আর এখানে নিচে যে 3টা ডিভিশন নিলাম, এরকম ডিভিশন নিয়ে আপনাদের এই ডিভিশনে কি রাখবেন না রাখবেন সে আপনার ব্যাপার। আর তারপরে মনে করেন এখানে সাইডে অন্য কিছু রাখতে পারি, মেনু বা ইমেজ বা অন্য কিছু এরকম রিলেটেড আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাবো, দিব। সেই স্ট্রাকচারটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে। আচ্ছা এখন ইনফরমেশন এই মুহূর্তে দেওয়ার দরকার নাই। আচ্ছা ফন্ট কালার হোয়াইট দেওয়ার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই রাখি, আপনারা এগুলো প্র্যাকটিস করেন আর আমি এগুলো সব গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আর আপনারা একটা কাজ করেন, এখন আমাকে প্রাইভেট ভাবে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দেন আরেকবার। এখন একটা ব্যাপার হচ্ছে আপনাদের আপনাদের 1 মিনিট, আপনাদের এই ইনফরমেশন গুলো আমি হয়তো আর আজকেই নিব, সামনের দিন থেকে আমি এটাকে আলাদা করে রাখবো। এরপরে আপনাদেরকে যাদের আইডি মনে নেই তাদের শুধু আইডিটা চেক করব। অ্যাকচুয়ালি আপনাদেরকে ভেরিফাই করার জন্য ইনফরমেশন গুলো নেওয়া। ঠিক আছে, যে আপনারা যারা আছেন তারা ঠিক আছেন কিনা এটা ভেরিফাই করা হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে প্রাইভেট ভাবে দিয়ে দেন। দেখেন যে নাম আছে, হোস্ট আছে। হ্যাঁ স্যার আজকে মানে কি কি করালেন এটা একটু মানে একটু সামারিটা টাইনে একটু মানে টপিকগুলোর মানে হেডিংটা বলে দিলে ভালো হতো, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা এই বিষয়ে আমি গ্রুপে পোস্ট দিয়ে দিই, আপনারা সেখান থেকে দেখে নেন তাহলে বেটার হয়। স্যার মেনু সিএসএস টা একটু ওপেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। এটুকু। আচ্ছা আপনারা প্রাইভেটলি আমাকে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দেন, 4টা ইনফরমেশন। যাদের 2-একটা ইনফরমেশন জানা নেই তারা বাকিগুলো অবশ্যই দিবেন, যেমন ইমেল এবং হচ্ছে ফোন নাম্বার, এটা ম্যান্ডেটরি। আর অবশ্যই আমাকে সবাই প্রাইভেট ভাবে দিবেন, পাবলিক ভাবে দেওয়ার দরকার নেই। আর আপনাদের ক্লাস কেমন লাগতেছে? ক্লাস অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে স্যার। যাক খুশি হলাম। এখন ব্যাপার হচ্ছে এখন আপনাদের অতটা ভালো নাও লাগতে পারে, আর সামনের দিন আরো একটু বেশি ভালো লাগবে। এভাবে যত সামনের দিকে যাবেন তত আপনাদের বিষয়গুলো ইজি হবে এবং ভালো লাগবে। ঠিক আছে, সো আপনারা মিস করবেন না, কারণ প্রথমের দিকে হয় কি অনেকেই হয়তো মনে করে এই জিনিস আমার দ্বারা হবে না, তারপরে যারা চলে যায় তারা কিন্তু পরে মিস করবে। এখন একটু কষ্ট করেন, পরিশ্রম করেন, ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে দেখতে পাবেন যে সামনের দিকে আরো অনেক কঠিন কঠিন বিষয় কত ইজিলি কাজ করবেন, কিছু মনেই হবে না। শুরুতে একটু এমন মনে হবে। ঠিক আছে,
স্যার মেনুর নিচে যে একটা জায়গা রাখছেন ওই জায়গাটা একটু ইয়ারা যদি দেখাইতেন, দেখি ওইটা হারাই মানে মিস্টেক হয়ে গেছে আমার। আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা, এই কোডটা কি লিখছিলেন? এটা সম্ভবত আমি একটু ইন্সপেক্ট করে আপনাকে দেখাই। সবসময় ইন্সপেক্ট করবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে যে কোন জায়গায় কিভাবে আছে। এটা হচ্ছে মার্জিন দেওয়া আছে, ঠিক আছে, উপরে এবং নিচে। ইউএল এ একটা মার্জিন ডিফল্ট ভাবে আছে। আচ্ছা, এটা আলাদাভাবে দেওয়া নাই। এটা বলা হয়নি যে ইউএল এর ডিফল্ট ভাবে একটা, যেমন দেখেন আমি এখানে মার্জিন উল্লেখ করছি 0, তাহলে দেখেন মার্জিন চলে গেছে। হ্যাঁ, আমি যদি এখন প্যাডিং 0 উল্লেখ করি, আচ্ছা তাহলে প্যাডিংটাও 0 হয়ে গেছে। এখন কথা হচ্ছে নিচে যে আরেকটা জিনিস আছে এইচআর, হ্যাঁ এই হ্যাঁ, এই এই এই- চারটা আচ্ছা, মিস্টেক হয়েছে আমার। এই চারটা হচ্ছে ওরও ডিফল্ট ভাবে ওর প্রপার্টি এখানে পাচ্ছে। আমি যদি এটার মার্জিন 0 করে দিই, তাহলে দেখেন এটা একেবারে মিলে যাচ্ছে। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু ওখানে কিছু পরিমাণ দেওয়া থাকে। এই চারের ভিতরে কি কিছু লিখছিলেন? না, এইচআর এর ভিতর কিছু লেখা যায় না। এইচআর হচ্ছে জাস্ট একটা হরিজন্টাল লাইনের জন্য। এখানে আমি হাইটের পরিমাণ একটু বেশি দিয়েছি, একটু লম্বা করে দেখানোর জন্য। এটা আসলে এত দরকার হয় না, খুব সিম্পল, জাস্ট হালকা একটা লাইট কালারের একটা দাগ বা এরকম কিছু দরকার হয় যখন, তখনই শুধু এটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমি জাস্ট এমনি দিয়েছি সেপারেশনের জন্য। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, তোহরাত ইসলাম কিছু বলবেন? আচ্ছা বলেন। আমি বলতে চাচ্ছিলাম প্রোগ্রামিংটা আসলে অনেক কঠিন ব্যাপার। এখন আমাদের 50টা ক্লাস, আচ্ছা, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। 50টা ক্লাস, এখন 50টা ক্লাসে আমরা আমরা যেটা শিখতেছি এটা বেসিকটাই শিখতেছি। এখানে বেসিক, তারপরে অ্যাডভান্স লেভেল, আমাদের অনেক প্র্যাকটিস, এগুলো মানে কমপ্লিট করে দেন আমরা কাজের জন্য উপযুক্ত হব। এর আগে তো আমরা কোনো কাজের জন্য উপযোগী হচ্ছি না। তো সেক্ষেত্রে মানে ট্রেনিং এর পরে আমরা কি ধরনের সাপোর্ট পাবো? আর যদি কিনা আমরা ফেইলিওর হই বা ট্রেনিং কমপ্লিট করেও যদি প্রোগ্রামিং এ নিজেকে ডেভেলপমেন্ট না করতে পারি, আউটসোর্সিং না করতে পারি, তাহলে কি প্রবলেম হতে পারে আমাদের জন্য, সেই বিষয়ে যদি একটু বলতেন। এই বিষয়গুলো আসলে আমি এখানে বলতে চাচ্ছি না। এখানে আসলে আমি সব বিষয় আসলে আমার এইভাবে বলার অনুমতি নেই, ঠিক আছে। তো এই ব্যাপারটা আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন, সেটা বেটার। আর আমি আপনাদের পক্ষে আমি বিষয়টা জানাই দেব, তাদের কাছ থেকে আপনার ইনফরমেশন এক্সাক্টটা পেলে আপনাদের আমি জানাই দেবো, ঠিক আছে। কারণ আমি একটা এখন কথা বললাম, আমাদের এই ইনফরমেশন গুলো এখন যেটা বলছি এখানে কিছুটা মডিফাই হতে পারে, ঠিক আছে। আইসিটি ডিভিশন থেকে যেসব ইনফরমেশন আসে, যে কমান্ড গুলো আসে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এই কোর্স পরিচালনা করা হচ্ছে। আর তাদের এই এই সিদ্ধান্তগুলো অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে। এখন যেটা বলছি